পরিষ্কার দীপক সরবি পারে যে কদিন চাকরিতে আছে ও কি করবে আমার পারমিশন তো লেখা দেখলে না যে অ্যাজ টেলিফোনিক কনভারসেশন উইথ দীপক সেনা সে পারমিশন পেতে ইটিসি কিনবে এবং এটি একটি নতুন রুট আন্তরিকভাবে সর্বদা সাহায্য করবো যদি আমি রিটায়ারমেন্টের পর কোন কষ্টে হাফ রাস্তা আমি জানি না ক্রস করতে পারবো কারণ আমি চাই যে এই ক্রসিংটা হোক ফ্রি এবং কি মিনিমাম মানে ধরে নাও যারা বরাসুল্লাম খাগা করে এমন গ্রুপ বরাসুল্লাম খাগার থেকে পারমিশনটা গন্ডগোল সেটা আমার দেখতে হবে পারমিশনটা বাদে এই রুটের উপর আমার 4টে প্রোগ্রাম হলো বরাসু লামখাগা বরাসু খিমলোগা বরাসু লামখাগা চোরগাড়ি সব থেকে সোজা চোর বরাসু উল্টো দিকে নামা মানে এই 4টের মধ্যে ধৌলাদার গিরিশিরের উপর আমার 4টে প্রোগ্রাম আছে প্রথমটা হচ্ছে খিমলোগা মারাত্মক মানে কি বলছে ভয় তারা এমনি কিন্তু নামা টেনশন না বরাসু দারুণ স্টিক লামখাগা ইজি চোরগাড়ি সরকারি কিচ্ছু না কোনো দিক থেকে কোনো গল্পই আরেকটা আছে ওখানে অনেক আমি একদম মনে করতে পারছি না সেটা বলছি আমি মনভূষণ নায়ক একবার ওইটা করে উনি বলছিলেন যে এই পথে কেন ট্রেকাররা উৎসাহ দেখাচ্ছেন না অনেকদিন আগে 1977 হ্যাঁ সেই প্রবলেমই তো ঢুকতে পারিনি কিন্তু যেটা বলেছি এবারই কিছু লামি দেখো শুনো লামিটা কোথায় যাবে তুমি যদি আমার মুভিটা দেখো জাস্ট এই যে ঘুরে গেলাম তো ওইটার মধ্যে মানে 1.5 দিনের জন্য অ্যাডমিটে যাবো জাস্ট 1.5 দিন মাত্র তুলনামূলক আমি যাবো বয়স বাড়লে এদিকে আছে রুপিন সুপিন আছে বয়স বাড়ছে কম পয়সা লাগে আচ্ছা আপনি কি কোন কোন ক্লাবের মেম্বার একটু বলবেন বেসিক্যালি হিমালয়ান ক্লাব ছাড়া অন্বেষণ ছাড়া অন্বেষণে আমি জীবন শুরু হয়েছিল বজবিলিটি ক্লাব থেকে সেটা এখন নামটা বলুন বজবজ পথযাত্রী হ্যাঁ আর তো কিছু নেই হিমালয়ান ক্লাবের মেম্বার আপনি আচ্ছা আচ্ছা ওই আমার ক্লাব নর্মালি মেম্বার ওয়েস্ট বেঙ্গল মাউন্টেনিয়ারিং ট্রেকার্স কনফেডারেশন ওয়েস্ট বেঙ্গল মাউন্টেনিয়ারিং অ্যান্ড ট্রেকার কনফেডারেশন মানে আমি ক্লাবের সোর্সে তাদের মেম্বার কনফেডারেশন আপনার জানানোর আর্টিকেলগুলো সব হিমালয়ান ক্লাবেই পাবলিশ হয়েছে শেষের দিকে মানে জাস্ট আমি এ থেকে কলকাতা থেকে 4টে আর্টিকেল তো ইন্ডিয়ান মাউন্টেনের একটা হয়েছে ইন্ডিয়ান মাউন্টেন অ্যাওয়ার্ড কি পেয়েছেন আগে মানে অ্যাপ্রিসিয়েশন অ্যাপ্রাইজাল তো অনেক পেয়েছেন সেটা নিয়ে না মানে সব গভর্নমেন্ট থেকে কোনো আপনার নিজস্ব অনেক গ্রুপ আছে আমি প্রচুর মানে কোনো গ্রুপ কি আছে এরকম করে যে এই গ্রুপের সঙ্গে আমি বিলং করি ব্যাপার ঘটছে যে আমি গিয়েছিলাম মর্নিং টিপসে সেটা সম্ভবত 86 যদি দিয়ে মর্নিং টিপসে একলা যেতে পারিনি আনসিকিউর ফিল হয়েছিল এবং পরবর্তীকালে এতদিন কোনো যে প্রোগ্রাম যাই কিছু প্রাকৃতিক কারণে শেষের দিকে 2-3টে প্রোগ্রামকে আমরা দুজনেই করেছি এবং আমি কিন্তু অলওয়েজ গ্রুপ আমার থাকে তারা নাম বললে মোটামুটি মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে যাদের আপনি সঙ্গে প্রথম জীবনে ম্যাক্সিমাম ছিল সমর জানা ফাল্গুনি বাগ আর ফাল্গুনি বাগ বাগ ওই খিমলোগা টিমলোগা এই লামকাটা একবার সময় আচ্ছা আর নিখিল সিং আমার লেডিস কার্ডের যে জামা কাপড় যে করে দিয়েছি নিখিল সিং স্টেট ব্যাংকের এমপ্লয়িটা কি নাম মিন্টু কয়েল এইটা প্রথম দিকে মেজর পার্ট কাভারেজ দিয়েছি পরের দিকের গুলো যেগুলো কাভারেজ এসছে সেটা হচ্ছে তিলক পাল আমি 1 বছর করে ছেড়েছি তাদের আমি বলছি না বুঝলি আচ্ছা শঙ্কর মন্ডল পীযুষ গড়াই পীযুষ পাল না গড়াই পাল গড়াই দুজনে আচ্ছা পীযুষ গড়াই আচ্ছা ঠিক আছে
আচ্ছা, গেস্ট হিসেবে এসেছিলেন দেবুদা, একটা প্রোগ্রাম করেছিলেন দেবব্রত মুখার্জি। দেবুদাই পানপাতিয়া কলটাতেই। এই আপনি বই নিঃশব্দে হিমালয় ছাড়া আর কিছু করিনি, তবে লেখা মানে যাযাবরের সূত্র থেকে লিখেছি। তার আগেই যাযাবর ফার্স্ট ওয়ান থেকে আমার লেখা আছে। যাযাবর, তার আগে ছিল চলো যাই, চলো যাই, বিশ্বনাথ কি যেন? চলো যাইয়ের যেটা ইলেকট্রনিক ইয়ে মানে না, মিডিয়া না, যেটা নাকি লেখা বই। বইটা, বুঝে গেছি। চলো যাই আগে কিছু আর নাম ছিল, দেখতে একটা দুটো। আর আপনি কোনো ম্যাগাজিনের এডিটার? নাম্বার অফ এক্সপিডিশন তো এখান থেকেই পেয়ে যাব। আর আপনার ফেভারিট মাউন্টেনিয়ার কি কেউ আছে? মাউন্টেনিয়ারের কথা বলছি, বা ট্রেকার। গুরুদেব বলুন, অফকোর্স গুরুদেব বললে গুরুদেব, গুরুদেব রতনলাল বিশ্বাস। আর যাদের কাছ থেকে প্রচুর হেল্প পেয়েছি কয়েকজনকে নাম বলতেই হবে। বিমান কাহিনী, বিমান কাহিনী, বিমান, বিমান কাহিনী, KAHLI। তিনি কি করেন? ব্যক্তিগত কিছু করতেন এবারে মাউন্টেনিয়ার তো। হিমালয় প্রেমী। আচ্ছা ঠিক আছে, তারপর আর আচ্ছা, রতিন চক্রবর্তী। রথিন চক্রবর্তী তো বড় নাম। প্রভাত গাঙ্গুলি। ম্যাপের জন্যে পজিটিভলি দিদি বসু, বসু বাদ যাবে, কিন্তু এইখানে একটা কথা লিখতে হবে যে কয়েকটা নাম বাদ গেলেও হয়তো। হ্যাঁ হ্যাঁ, নট লিমিটেড টু বলেই লিখবো। আমি এগুলো এগুলো আমরা জানি, এগুলো আমরা জানি। কাউকে বলা নাম মানে কারো নাম তো অনেকেই আছে আপনার এতে। এবার এবার পুরো ডাইরেক্ট কিছু ইন্টারভিউ একেবারে আদর্শ বলতে গেলে কিন্তু রতনদা তো সবই আমি। তুমি যদি কোথাও লাইন পারো, ফটো তোলা আমি জানতে পারি, ফটো তোলাও জানতে পারি। এই লেখা লিখতাম আমি, আমার একটু ডায়েরি ছিল, তাকে প্রথম লেখা কিন্তু সেই আমি জানালে নাম বলতে পারি, ফার্স্ট লেখা আমার কাছে আছে, বুঝতে পারবো। হরিশ কাবাডিয়া, দীপক সেন, ওই সিমলা হিমালয় ক্লাবের লোকাল সেক্রেটারি। আচ্ছা, ওনার ওই বইটার নাম বলতে পারে মানে, যেটা প্র্যাকটিক্যালি মেনলি খুব ভালো বই, এক্সপ্লোরিং কিন্ডর অ্যান্ড দ্য স্পিতি। ও দিদি বলি ডেট অফ বার্থ আর কিছু রেকর্ডিং হচ্ছে, আসুন আপনি ডেট অফ বার্থ আর পিন নাম্বারটা বলে যাবে। ডেট অফ বার্থ অ্যাডমিটেড বলবো নাকি? হ্যাঁ, যা 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 তুমি তো যা লিখেছো ওটা তো আলাদা, অ্যাডমিটেড তো সব তখনকার দিনে মুখস্থ আছে কি অ্যাডমিটেডটা, সেটাই বলো। 28/11/62। 28/11/62। এটা মুখস্থ কেন রেখেছো, মনে হলে চাকরিতে লাগবে, হ্যাঁ, ডেথ সার্টিফিকেট দেওয়ার সময় লাগবে তোমার। এই বয়সে কি আর চাকরি করার আপনার প্রথম ট্রেক 101 একই একই একই, আর সব যেখানে ইনি গেছেন সেখানেই আপনি গেছেন, সেটাও ঠিক, সেটাও এক। আর আপনার লেখা টেখা বই টই ভ্রমণে 2-3 লেখা আছে, সারি দিয়ে বলে রেকর্ডিং দিয়ে গেছে ভ্রমণ। আচ্ছা, আর আপনার পার্বতীয় লেখা নেই, ভ্রমণের লেখা, যে যে ক্লাবের সঙ্গে যুক্ত টুক্ত সবই এগুলো একই। হিমালয়ান ক্লাব এবং এর মেম্বার দুটোই। আপনি অ্যাওয়ার্ড আপনার কোনো কিছু নেই, সরকার থেকে? বই কিছু নেই। আরগুলো তো মোটামুটি অ্যাকনোলেজমেন্ট যা যা আপনার ইয়েতে। ঠিক আছে, আপনি এসে বসুন না, রেকর্ড করি তাহলে কিছু আপনাকে। কি রেকর্ড করবো, আর ভালো লাগে না। আরে ডকুমেন্ট ওইটাকে নিয়ে যা পারপাতিয়ার পর যা হয়েছিল, ও 2 বছর ওর কোনো কিছু কারোর সঙ্গে যোগাযোগ রাখিনি, মানে মানসিক বিপর্যয়। আমি তখন সেটা আমি বললাম বলিনি এখন। কেন? না না, ওটাই তো উনি বলবেন সেটা। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ওটা আপনি এখানটায় বসুন। আচ্ছা একদম প্রথম মানসিক থেকে একদম বিপর্যয়ের মধ্যে পড়ে গিয়েছিল। তখন আমি বলতাম যে তুমি কেন যাবে না? না, ওইটাকে চাইছি না, ওইটা রেকর্ডিং আনতে চাইছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, কারণ বলছি খারাপ দিকটা, যেহেতু মানে তোমাদেরকেও তো আমি তাই বলেছি যে আমার কাছ থেকে এইসব ফেসবুকে আমার অ্যাডের থেকে এই গ্রুপ অন্তত বেরিয়ে আসুক, যেটা আমার নয়, সমস্ত বয়স্ক মাউন্টেনেদের একই অভিযোগ যে তাদের প্রজন্ম কেউ কিন্তু এগিয়ে আসছে না। জাস্ট আমি একটা কথা বলতে পারি, ত্রিদীপ দা সমস্ত 1983-তে নায়কদাকে নিয়ে যখন
খিমলোগায় গিয়েছিলেন, দিদিদা ম্যাপের ডাইরেক্টর পোস্ট, উনি ম্যাপ করেছিলেন, তার আগে থেকেও ম্যাপ করে দেন। উনি আমাকে বলছেন যে তপন একটা বড় পাথর আছে, তুমি দেখাতে পারবে? দ্যাট মিনস খিমলোগা যে বাঁদিকের গলি, সেই গলি থেকে 1 কিলোমিটারের মধ্যে। আমি যখন দিদিদাকে বললাম যে দিদিদা এই সেই পাথর, বলছি জানো আমি এখানে বসে আছি। নায়ককে বলছি তুমি বাঁদিকে যাও। নায়কদা মানে তো নাম জানো, তৎকালীন দিনে উনি প্রচুর এক্সপ্লোর করেছেন, মানে ওই অঞ্চলটা চষে ফেলেছেন। সেই নায়কদা বলছেন প্রতিবার গিয়ে সামনে ধাক্কা খেয়েছে। সামনে মানে খিমলোগা মেন হাইস্পিড ভাঙাচোরা। তার মানে তৎকালীন দিনে কিন্তু গুগল ত্রিমাত্রিক ছবি নেই। সেই ত্রিদীপদাকে বা প্রত্যেকে একটা কল্পনা করতে নিতে হয়েছে। আমি আজ একটা কথা মনে হয় যে আমি একটা লজিক, আমি কোনো ডিগ্রি নেই আমার, লজিক মনে হয়েছে ট্রেকিং করতে গিয়ে একটা কোনো নদী ধরে আমি যাব, নদীর মাথায় একটা আইস ফিল্ড আছে, পজিটিভ সেটা পাহাড়ের দেয়াল বেয়ে আসছে, ওই পাহাড়টির অপর দিকে নিশ্চয়ই আবার বরফের ঢাল আছে। প্লেন লজিক। এই লজিকটা যখন কন্ট্রোল আমি দেখি, গুগল আমি দেখি, সেখান দেখি যে একটা দিক ধরে আমি উঠে যাচ্ছি, অন্য দিক ধরে নেমে যাবো। হ্যাঁ, পজিটিভ কোনো একটা দিক কঠিন হবে। তো রাস্তাটা ওইভাবে পাওয়া যাবে। আগামী প্রজন্ম এই বলবেন তো ঠিক সব, কিন্তু কয়েকটা তো গেছি, এই কয়েকজন যদি 2-3টেকে রিপিট করুক, আর কিছু বলছি না। আমি পানপাতিয়ার অনেক আগের গল্প, মনিরাম, সেখানে রিপোর্ট যা দাঁড়াচ্ছে, কলকাতার খুব প্রচলিত নাম হচ্ছে অমূল্য সেন। অমূল্য সেনের নেতৃত্বে পিক ক্লাইম্ব হয়েছে, রূপাগ্রাম থেকে উঠেছে, পারে না চলে এসেছে। উল্টো দিক থেকে কলকাতার প্রচুর ক্লাইম্বিং হয়, কি যেন মনিরাম পিকে, কাজা থেকে ওঠে, কাজা থেকে নেমে আসে। রিটিন ডকুমেন্ট একমাত্র আমি উড়িষ্যা ডিয়ার পেয়েছিলাম, ও বোধ হয় বডিংটনকে নিয়েই ক্রস করেছে। এক নদী দিয়ে নেমে উঠেছে, মানে দিয়ে নালা ধরে নেমে গেছে রূপা নালা। তো সেটাই তো বলবো। তো ইয়াং প্রজন্ম যদি এগিয়ে আসে, তাহলে আমি বলবো যে তারা কয়েকটি প্রোগ্রাম ধৌলাধারে রিজের ওপর, যেমন প্রথমেই অনেকেই করেন, কমপ্লিট না করে বাড়ি চলে আসে বরাসু। এটা তো খুব ফেমাস। কিন্তু আমার মনে হয় যদি হরকিদিনের থেকে উঠি চিতকুলের দিকে নামাটা দারুণ স্টেপ। কারণ খুব বিতর্কিত অবস্থা বরাসু পড়ে আছে। সেখানেই একটা কমেন্টে আমার একটা লেখাকে ওরা কোট করেছিল দিদিটা, যে তখন বলে যে 800 ফুট, 800 না হলে 500 ফুট খুবই সোজা গাড়ি, সেখানে কোনো কিছু নেই। তাহলে আমরা যারা ট্রেকিং করি, কয়েক বছর পর তাদের তো একটু ভালো আশা আসবে। এই বরাসুল্লাম কাকা যদি করা থাকে, তো এই রিজের ওপর একজন ট্রেকিং করতে গেলে নতুনত্বর সঙ্গে তো তার কিছু পাওনা আরো বেশি আসবে। আজকে খুঁজে পাওয়া যাবে না কোনো সিভিলিয়ান আছে যে নেলাঙ্গে ঢুকতে পেরেছে। কারণ 2007 সালে পানপাতিয়ার বছরে আমি উষা, আমরা দুজনে উত্তরকাশী থেকে পানপাতিয়া যাব, তবু দুজনে কাগজ দিয়েছি নেলাং ঢুকবো। এডিএম ছেড়ে দিয়েছে আমাদেরকে। আমি তো पीतम्बर फोन करलाम जो क्या हुआ भाई, तुम बोलते हो उधर नहीं घुसने देगा। एडीएम तो हम लोग एलआईओ के पास भेजा, मैंने एडीओ परमिशन देওয়ার পর এলআইওর কাছে পাঠায়। ফাইনালি ও সোজাসুজি এলআইকে ফোন করেছে। আমি যখন এর কাছে গেলাম, বলছে আপনাকে পারমিশন দেওয়া হবে না। বলে কারণ এডিএম তো দিয়ে দিয়েছে। বললো না, ওখানে তো সিভিলিয়ান ঢুকতে পারে না। সেই জায়গায় আমি যখন 2008 গিয়েছিলাম, ক্লাইমেটিক বিপর্যয় কমপ্লিট হয়নি, 9 যখন আমরা ঘুরে চোরঘাট করে নীলাঙ্গে নামলাম, সেখানে নিচে থেকে নেলাং গ্রামের বাসিন্দাকে নামিয়ে দেওয়া হচ্ছে হনুমান চটি। গাড়িতে করে কাজ করতে নিয়ে যাওয়া হয়, সন্ধ্যেবেলা ফেরত দেয়, কোনো সিভিলিয়ান পারমিশন নেই। চোখে তো দেখতে পেলাম, ফটো না তুললে। এবং ওই শুধু নেলাঙ্গের বাদে পুরোটা ছবি আমাদের কাছে আছে। প্রোগ্রাম শেষে আমি যা বুঝেছি, তাতে করে আমার কাছে ক্যামেরা থাকলে ওরা ছবি পারমিশন দিয়েছি। তাহলে বরাসুর আইসে আর বেশি পরিশ্রম নেই। পারমিশনটুকুর দায়িত্ব আগামী 3-4 বছর হলে যে হেলথের মুখ্য সচিব দীপক সোনাম, উনি সিমলায় আছেন, উনি অ্যাটলিস্ট পারমিশন করে দেবেন, গ্যারান্টি আছে। করি না একটু বরাসুর কষ্ট
বেশি কষ্ট নয় সেখানে। তো পজিটিভ আমি বলবো তার ওইটুকু ধকল নেওয়ার শব্দ দিতে হবে। আর একটু মেন্টাল স্ট্রেংথ, যে সে যখন নীলাঙ্গে পৌঁছবে নিশ্চয়ই নীলাঙ্গের গ্রামের যা স্ট্রাকচার চোরঘাট থেকে ওঠার পরই একটার ভ্যালি চারদিকে বাংকার করতে, বাংকার থেকে দলে দলে লোক ছুটে এসে কোথায় যাচ্ছ, আগে তো মেরে তো ফেলবে না আমাকে, আমাকে নিয়ে তার বসের কাছে যাবে, বসের কাছে কাগজ দেখাবে, সেই কাগজে সোজা ডিসে কিন্নরকে ফোন করবে, সোজা দীপক সোরেন। আর যাই হোক তাকে একটা রাত হ্যারাসমেন্ট হতে হবে না, ঠিক যেমন আমাদেরকে রিসেপশন করে নামিয়ে দিয়েছিল। আমি চাইবো একটু করে নূতনত্ব চাই, এমন একটি দল একটু ভালো বড় শ্রীলঙ্কার অভিজ্ঞতা পজিটিভ তাকে নিতে হবে, না নিলে কিন্তু দায়িত্ব আমার গাড়ি থেকে যাবে, এমন অবস্থা ভালো হয়। এটা ফার্স্ট চয়েস আমার। ঠিক আছে। আপনার একটা খুব যে প্রশ্নটা সবাই করে খুব এবং শুনতে চায় সবার মানে মুখ থেকে, যে শুরু সেদিন কিভাবে আপনার শুরু হয়েছিল? আপনি অনেকবার এই গল্প আমাদেরকে বলেছেন। আচ্ছা, এইটা তো কেউ প্রচারে আনবে না, কারণ অতীতে স্টারকে বলেছিলাম কেটে বাদ দিয়ে ফেলে দিয়েছি, পছন্দ হয় না। বাস্তবে কি অর্থনৈতিক অসচ্ছলতা, ব্যক্তিগত জীবনে আমার জীবন সঙ্গী যে সে কিন্তু পূর্ব পরিচিত, বিফোর ম্যারেজ তার সঙ্গে একটা চুক্তি ছিল, আফটার ম্যারেজ কাশ্মীর জব, 86-এ বিয়ে হলেও যাওয়া হয়েছিল 88-এ। সেখানে আমি স্কুল টিচার, এই টাকার উপর কিন্তু আমরা 10 জন ভাই বোনের ফ্যামিলি। আর প্রথম বাইরে বেরোনো দূরে, আর সাথে ছিল আর একটা গাইডের নাম, বইয়ের নাম রাখবে তোমরা চিন্তা করো, ভ্রমণ সঙ্গী। ভ্রমণ সঙ্গী, হ্যাঁ, সবার বাড়িতে আচ্ছা করে আমি পড়ে দেখেছি। ভ্রমণ সঙ্গী আমাকে বলেছে যে দেখুন আপনি ঘোড়ার টাকা দিতে পারবেন, অনেক টাকা, একটু দেরি করুন, আপনি যখন বাস থেকে নামবেন গুলমার্গে দেখবেন আপনাকে ডানা ছেড়ে দেবে, একটু দেরি করুন। ওই ঘোড়া কোথা দিয়ে যাচ্ছি পিছন পিছন চলে যান, গেলাম। এবং সেই কাশ্মীরের গ্রীষ্মের ছুটির কাশ্মীর, ফুলের সঙ্গে প্রথমবার গুলমার্গ হয়ে খিলেনবাগ, সেভেন বরপেশা, আজদোর 2 স্টেপ গ্রুপে চলছে, তারপরে ফেরত আসি সোনমার্গে। ওইবারই আমরা ডিজাইনিং জ্ঞান নেই, প্রথমবার কোনো আইডিয়া নেই যে মেয়ের শেষে আমি অমরনাথ যেতে পারবো না, সোজা সাপটা অমরনাথ যাওয়ার প্রিপারেশন, বললো হবে না। তো এ থেকে জম্মু থেকে টিকিট ক্যান্সেল, সেই আমরা গোমুখে হবে না কেন, মানে ওই সময় তো কোনো প্রবলেম না, ওই সময় পারমিশন ওখানকার প্রচলিত ব্যাপার যেটা ছিল যে যাত্রা না হলে লোকে যায় না। এখন তো বুঝেছি মাউন্ট রাই হলে যাওয়া যায়, কিন্তু তখন তো সিস্টেম ছিল না, গোমুখে যাই। বাস্তবিক এই গোমুখে যাওয়ার পর কিন্তু জীবন আসলে পাল্টে যায়। তখন তো ভেবে দেখলাম যে এক কাজ হোক, তাকে খুব কম পয়সায় ঘুরেছি, সত্যি সত্যি হাউস বোট যাইনি আমি কাশ্মীরে। ওই একটা সিগারেট পিছনে ডেলি গ্যাং গ্যাং করতাম, ফোচকে আমাকে 40 টাকা ঘুরিয়েছিল। এখন আমি বলি ওই গোমুখ থেকে ঘুরে আসার পরই ভ্রমণ সঙ্গীর সঙ্গে আর একটা বই আমার ডিসলাইকে পেয়েছিল, হিমালয়ের সাথে, প্রদীপ্ত চক্রবর্তী। ওখানেই ডাইরেকশন আছে যে আপনি গোমুখ ঘুরে এলেন, এরপর পিন্ডারি যান, তারপরে কুকদি, মনে হয় ওই ট্রেকিং জীবন শুরু। এবং বায়োডাটা বলছে একদিনে থামিনি, প্রথম 3-4টে কিন্তু ওই প্রদীপ্ততার ডাইরেকশনই, মানে পিন্ডারি, রূপকুণ্ড, কুক্তি। কুক্তি টুক্তি করার পর আমার সঙ্গে তো আমি 2 জন ছাড়া অনেকেই আসে, সেই অবস্থায় যেটা দাঁড়িয়ে গেল যে একটু বই পড়াপড়ি হতো, হঠাৎ করে মনে হলে নেপালে যাওয়া যায়, কিন্তু পোগরা ফোগরা লাভ নেই। রতিন চক্রবর্তী, ওনার কাছে একটা বইয়ের খোঁজ করলাম, মানে গোসাইকুণ্ড নামটা পেয়েছিলাম প্রদীপ্ত চক্রবর্তী বই, সেখানে লাস্ট লাইন লেখা আছে চেষ্টা করলে গোসাইকুণ্ড যেতে পারে। এখন ওই একটা জায়গা প্রদীপ্ত বাবুর লেখা গোসাইকুণ্ড, এই করতে করতে সম্ভবত 98 বা 96 দেড় বছর, এর আগে 1 বছর 1.5 বছর আগে একটা দেশের ভলুম বেরিয়েছিল, জ্যোতি বসু ভলুম। আচ্ছা, মানে টোটাল ভলুমটাই জ্যোতি বসু, কিন্তু একখানা ট্রেকিং লাগানো ছিল। আচ্ছা, ওই দেবসভার খুব ইন্টারেস্টিং গল্প।
সেখানে এমন লেখা রয়েছে যে আমরাই আবিষ্কার করলাম। আমরা মানে আমি নয়, ওখানে জয়দীপ সরকার, সঞ্জীব মিত্র, পুষ্পেন ঘোষ, 3 বন্ধুতে মিলে 3 বছর ধরে একদিক দিয়ে গেছে, উল্টো দিকে আরেক বছর জিতছে। একটু খবর নিতে গিয়ে দেখলাম যে আমি যে ক্লাবের মেম্বার আব্দুল অবশ্য, সেই ক্লাবের যে রকলামি করেছেন উনি অভিজিৎ মুকুটি, চন্দন মুকুটি এটার নাম, উনি কিন্তু এভারেস্টের জন্য চয়েস করেছিল অমরদার সঙ্গে, ওরা গিয়েছে। ফলে প্রথম যারা আবিষ্কার করেছিলেন তারা মণিকরণের দিক থেকে কাজে পৌঁছেছে, আর তার 1-2 বছর পরেই এরা গেল, চন্দন দ্বারা গেল একটা এক্সপিডিশনে কাজার দিক থেকে দেবসা। উনি বললেন না, এ যাওয়া যাবে না, পাশের নিচে কাজার প্রথম গ্রাম থাঙ্গ পৌঁছানোর নদী আছে, দেবসা নদী, খামেঙ্গা নালা। সেই নালাটি প্রথম যে গ্রুপ ক্রস করেছিল তাদের ছবি হচ্ছে, তার উপরে একটা স্টিলের মানে লোহার জয়েস দেওয়া ব্রিজ আছে, 20 ফুট চওড়া। এরা বললো না, ওই জায়গায় 120 ফুট। বাস্তবিকই তার আগে তো আমি অনেকগুলো নেপাল, গঞ্জালা, যখন এখানে জঙ্গি গোচালা করেছি, একটা অজানার আকর্ষণ ছিল। একদম গোদা মাথায় বুদ্ধি এলো। হিমবাহ মানে কাছের নদী, হিমবাহ থেকে 2-3-5 কিলোমিটার ডিস্টেন্স একটা নালা, সোর্স অফ ওয়াটার ওই হিমবাহ কেউ তো নেই। তার মানে দেবসা হিমবাহ থেকে যে জল আনছে একটা নালা, কোনো এক প্রাকৃতিক কারণে এবছর যেমন কেদারনাথ ডিজাস্টার হলো, চওড়া হয়েছে। প্রতি বছর তো হবে না। তাহলে চন্দনদা যে বছর গিয়েছিল চওড়া, তা যদি না হয়, নদীটা যদি 120 ফুট চওড়াই হয়ে গিয়ে থাকে, ওই গ্লেসিয়ার যা জল দেবে তাতে জল থাকবে না। আমি এই ল্যাঙ্গুয়েজটি আমাদের ইনস্ট্রাক্টরদের চন্দ্রদাকে বলি, আমার খুব পেস্টি লাগে। কারণ বলছেন উনি যেটা বললেন, ওনার সঙ্গে শ্যান্টু ডাক্তার, উনি এভারেস্টে চয়েস হয়েছিল, আমরা দুজন এভারেস্টে ছিলাম, আমরা এই কোর্স করতে বললাম তুমি দেখো। এখন ও বছরে আমার সঙ্গে যে টিম ছিল, ওই নীলুর নটনু, তিলক পাট্টালিরা, তারা 2 বছর করেছে। আর ওনার এই অপমান যেন কত একটু আমাদের গায়ে লাগে, চ্যালেঞ্জ হিসাবে চ্যালেঞ্জ দিলাম। গেলাম দিদিদার কাছে, দিদিদা বললো তখন যাই বলুক তোমরা কাজে দিয়ে যাও। তার কারণ গিয়ে দেখলে নদী খারাপ, অন্তত বেঁচে বাড়ি আসবে। আর সত্যি আমরা প্রোগ্রামে নেমে গিয়ে দেখি, বাস রাস্তা থেকে মিকিম মানে পিন ভ্যালির, তৎকালীন দিনে মিকিম পর্যন্ত গাড়ি যাচ্ছিল, এখন তো আরো এগিয়ে গেছে। মিকিম থেকে নেবে 1 ঘন্টা হাঁটার মধ্যেই ওই দেবসা দিকে মেয়েরা আসছে পিঠে বোঝা নিয়ে, তাদেরকে বলছে ঝুলা ঝুলা, একটা পুলি ব্রিজ স্টিল রোপ। এবং একদিন মানে থাঙ্গগ্রামে থেকে পরে যখন ব্রিজের কাছে পৌঁছলাম, বাস্তবিকই 2টোর দিকে পাথর সিমেন্টের বড় থাম করা, সেখানে লোহার রড টাঙানো আছে, গ্রামের লোকের কোনো প্রশ্নই নেই। এবং আমি যেটুকু মনে হয়, পরে রতন দাস লাই শুরুতে গিয়ে দেবসা, ওই দেবসার পর বন্ধ হয়ে গেছিল। আমাদের দেবসার প্রোগ্রামের পর 2টো দিক থেকে আবার এই প্রশ্ন, অ্যাডভেঞ্চার, নতুন ওই খোঁজা। তারপরে নতুনের খোঁজ খবরে অনেকগুলো বই পাশাপাশি আসে। একটা এই প্রসঙ্গে প্রশ্ন, সেটা হচ্ছে যে তখন 25 বছর আগে আপনি যখন প্রথম এতে গেলেন, কাশ্মীর গেলেন, তারপরে হিমাচল কিন্নরে গেলেন, আর এখন আবার কি পার্থক্য আপনি ট্রেকিং এ দেখলেন? মানে ওখানকার না আমার মনে, আপনার ট্রেকিং লাইফের ব্যাপারটা দুটো দুরকম হয়ে গেছে। তখন ট্রেকিংয়ে যেতাম, অন্তত প্রথম 10টা বছর এমন একটা পার্ট থাকতো যে রুটের ওপর কোনো গ্রুপ গেছে, ফলে তাদের সঙ্গে যোগাযোগ করতাম। আর ওভার কনফার্ম ছিলাম যে ওই রাস্তায় কি আছে, একদম গেছে এমন গাইডও পেতাম। ন্যাচারালি ওই জায়গায় যে অ্যাডভেঞ্চার, ওটা কম পাওনা হতো। সঙ্গে ছিল প্রতিবারই প্রোগ্রামের শেষে 3 দিন 4 দিন আউটসাইডে ঘুরতাম। আচ্ছা, কিন্তু এই জাস্ট দেবসার পর থেকে, কারণ দেবসার ওই অভিযান কিন্তু হিমালয়ান ক্লাব দেখায়, যা স্বীকৃতি এসেছিল সেই স্বীকৃতিটাকে লাইফস্টাইলটাকে পাল্টে দেয়। তারপর থেকেই কিন্তু আমি নতুনের খোঁজ, এবং সেক্ষেত্রে অনেকেই, আমি একজনের নাম বিমান কাহিলি বলেছি, উনি অনেক রুটি দিয়েছেন। এরা বলেন, আমি বলি কি সেগুলোকে করি কি এই স্টাডি। তার মানে
প্রোগ্রামের আগে অনেক ঘুরে গাড়ি নিই, যে ঠিক তথ্য জোগাড় করে আমি জানি তো ওখানে কেউ নিয়ে যাবে না। তো এইবার প্রোগ্রামে গিয়ে আগে একদম যেদিন গাড়ি থেকে নামতাম সেদিনই প্রোগ্রামে বেরিয়ে যেতাম। এখন কিন্তু প্রতিবারই গ্রামে গিয়ে একদিন দুদিন আটকে যাচ্ছি, কারণ লোক খোঁজা অমুক খোঁজা বলে। আগেকার সময়ে খোঁজাখুঁজি আনন্দ, খোঁজাখুঁজি থাকতো, আনন্দটা অনেক পরে। এখন কিন্তু যাওয়ার আগেই অনেকাংশে আনন্দ। এই বছরের প্রোগ্রাম ফেল করেছি, কিন্তু যাওয়ার আগে যে প্রিপারেশন ছিল এখনো মনে যেহেতু করতে পারিনি, ওই অ্যাংজাইটিই আছে যে আমি ওখানে গিয়ে নতুনভাবে কি দেখবো। পানপাতিয়াতে যে সাফল্য আপনার, মানে আমাদের মনে হয়, মানে খুব কমন পিপলদের এইটা মনে হয় যে সব থেকে বড় সাফল্য, মাইথোলজিক্যাল কোনো ব্যাকগ্রাউন্ড থাকার জন্য হয়তো। তো এই পানপাতিয়া কল তো কীভাবে সাফল্য এসেছে, আপনি হাফ ক্রেডিট দিয়েছেন টেলিগ্রাফে, অলরেডি আপনি বলেছিলেন যে 50% যে ক্রেডিট সেটা পুরো গুগলকে দিয়েছেন, বাকি আপনি কাজ করা হ্যাঁ না কেন। আপনি এইটা বলুন, কি এইটা যখন শুরু করেছিলেন সাফল্য আসবেন এটা তো না জেনেই শুরু করেছিলেন যে এই জায়গাটা আমাকে এক্সপ্লোর করতে হবে, সফল হই কি না হয় সে তো পরের ব্যাপার। এই যাওয়ার শুরুর যে প্ল্যানিংটা সেইটা কি করে করলেন, মানে ঠিক কেমন একটা দেবসা দিয়ে শুরু করেছিলেন, দেবসা সাফল্যের পর? অ্যাকচুয়ালি ওই দেবসার সময় থেকে দিদিদার পরিচয়, তারপর থেকে যে প্রোগ্রামগুলো করেছি, ধরো ধুমদার কান্দি, এ তো প্রচলিত, অনেকে গেছি, 10 to pass, এইগুলো প্রত্যেকেই বার করতে গিয়ে একবার করে চিন্তা করতাম যে এবছরটা, কারণ ওই দেবসার সময় আমি প্রথম দেখি যে আমারটা যখন হিমালয়ান ক্লাব বিড়লা প্ল্যানেটের মধ্যে ছোটো হল আছে, শো হচ্ছিল হিমালয়ান ক্লাব অনুষ্ঠান, সেখানে দেবসা নিয়ে প্রভাত গাঙ্গুলির সঙ্গে অনিন্দ্য মুখার্জির প্রচুর চেঁচামেচি, ভ্রমণের কয়েকটা কলমের লেখা, দুর্গম জায়গা। তো তখনই দিদিদাকে বলি, তার মাঝে কয়েকটা বছর কেটে গেছে, দিদিদের একটা আস্থা এসছে যে তপনকে বললে যেতে পারি। উনি একটা ম্যাপ আমাকে দেন, যে প্রচলিত পথে অনিন্দরা অ্যাটেম্প করি তার বাইরে। প্রতিবারই এমন বলতেন যে আমি তখন যদি যেতে চাও খাবার বেশি দাও, হয়তো প্রোগ্রাম হয়ে যাবে। ফাইনালি হয়নি কোনোবারই, কারণ এইসব যখন চিন্তা করতাম যে দুটো গ্রুপ ওপর নিচে যাব, আর আমি তো একলা যাবো, অনেকেই তো সঙ্গে থাকবে কয়েকজন। এই অবস্থায় প্রায় প্রতি বছর এই চিন্তা করতে করতে 2008-07 হয়তো হতো না, 2007 এই প্রোগ্রামটাকে ধরি আমতলার দুটি ছেলেকে কেন্দ্র করে, যারা হাওড়া শৈলসাথীর মেম্বার, আমার দেবসার পার্টনার ছিল তারা। আচ্ছা আচ্ছা, কিন্তু আপনার সঙ্গে পানপাড়িতে এমন কারা ছিল, যার কথা ছিল তারাই যাবে। আচ্ছা, তার ফলে মানে অতিথি আমি ম্যাপটা রিডিং করেছিলাম, এই সুরজিৎ রায় আর আরেকজন যাওয়ার কথা, সে বিশেষে এই প্রোগ্রামটা প্ল্যানিং হয়। কয়েকদিন আগে দেখা গেল তারা যেতে পারছে না, প্রিভেনশন প্রোগ্রাম। আর তখন আমাকে অন্য কোথাও চিন্তা করতেই হবে। দেবুদার সঙ্গে আগে থেকে পরিচয়, মানে আমি যখন রক ক্লাইম্বিং করি উনি ইনস্ট্রাক্টর ছিল, আর বজবজ পথযাত্রায় পারমানেন্ট ইনস্ট্রাক্টর। বজবজ পথযাত্রায় 1 মে অ্যানুয়াল মিট হয়, সেই ফিস্টে দেবুদার কাছে পানপাতিয়ার যা তথ্য ছিল, যেটা দেবুদা আশ্চর্য হয়ে যায়, কিন্তু আচ্ছা আচ্ছা, সমস্ত জেরক্স কপি হাজির করি। তাতে অনিন্দর বা আমাদের পরবর্তীকালে ওই যে ডিভিডি করলো ঘাট পর্যন্ত চলে নিয়ে আরেকজন উনি করেছেন আমাদের রাস্তায়। তো এদের সবাই যে যে না বলেছে জোগাড় করে ওনাকে বলি এরকম একটা ব্যাপার, আপনি তো মাঝে মাঝে ট্রেকিং করেন, আমি দেখেছি পিকের থেকে কম নয়। উনি ওই দিন ফিস্টে বললাম বাড়িতে গিয়ে দেখি, এনি মিনিটে সার্চ ফার্চ করেছিলেন, ইমপ্রেসড হলেন, বললেন তাহলে যাওয়া হবে। এইখানে একটা খুব করুণ গল্প ছিল, যার ডেট সাজেশন হয়েছিল আমাদের আগস্টে। আমার এক ফ্যামিলিগত ব্যাপার, মেতে আসা সেটাই কারণ, সাকসেস ওটাই। আমার এক বৌমা বর্তমানে বেঁচে নেই, ওর যা ক্যান্সার ছিল, ওই সময় কিন্তু ও হয় থাকবে না, না হলে ওকে কেমো দিতে হবে। আমি কিন্তু তখন, তার মানে 1 মের ফিস্টের পর সামার ভ্যাকেশন, মানে 21-22 নেই, সময় নেই। এই
আমি যে ডকুমেন্টগুলো দেবতার কাছে নিয়ে গিয়েছিলাম সেই ডকুমেন্টে ওই বছরেরই ইচাপুর গার্লসের ফ্যাক্টরিতে একটা সাইট দেখানোর সময় নবাবগঞ্জের সুমন প্রথম আমাকে গুগলের কথা বলে ওই সবের প্রিন্ট আউট ছিল। গুগল কন্ট্রোল প্রিন্ট আউট দেখে দেবতা রাত্রিতে বললো তোমাদের প্রোগ্রামটা করা যেতে পারি। ন্যাচারালি লাইব্রেরিতে কিছু নেই, উনি যাবেন শুধু, বাকি টাকা পয়সা আমার ছিল। এই স্টাডি চলে এক রাতে কিন্তু আমরা একটা জিনিস লক্ষ্য করে দেখি যে সামনেরটায় খুব গন্ডগোল, যাওয়া যাবে না, কিন্তু সেইটির পরই ওপরটা খুব ফ্ল্যাট, যেটা দেবতাকে আমাকে দুজনকে ইমপ্রেস করি যে ওপর থেকে একটা বরফের দেয়াল নেমে এসছে, তারপর খানিকটা ফ্ল্যাট গ্লেসিয়ার, তারপরে নেমে এসছে ফাটল আছে। এনিওয়ে যদি ফ্ল্যাট পোর্শন আমরা উঠে যেতে পারি তাহলে কিন্তু আমাদের কোনো বিপদ থাকবে না। একদম এক্স্যাক্ট ল্যাঙ্গুয়েজে আলোচনা হয়েছিল যে একটা বাটির বার, আমরা বাটির মাঝখানের দিকে এলে ক্রিবার্সে মরে যাব, বার ধরে ধরে বাথরুম যে জায়গায় ফর্ম করে সেই কোল দিয়ে আমরা হেঁটে যাব, তাহলে তো আমাদের কিছু হবে না। এই সাজেশন মোতাবেক ঠিক হয় যে যদি বড় ফাটল থাকে কি করবো। দুজনে কিন্তু বেরোলাম ওই চাঁদনি মার্কেটে। ল্যাডার ভাড়া পাওয়া যাবে না, আমি আগে পীতম্বরকে ফোন করে জেনে নিয়েছি, ল্যাডার খুঁজে পাওয়া যাচ্ছে না। ইন দি মিন টাইম এক রাতে দেবতার সঙ্গে নেট দেখতে দেখতে আলোচনা হয় যে আমরা যদি বদ্রির দিক থেকে খিরাম ধরে এগোই, ঠিক ওপরের গ্লেসিয়ার থেকে নিচের গ্লেসিয়ার পর্যন্ত সেখানে কোনো বিপদ নেই, পাথুরে দেয়াল, সেই পাথুরে দেয়ালের মাঝখান থেকে যেটা সব থেকে টার্নিং পয়েন্ট ছিল, ডান দিকের একটা স্লোপ নেমে এসছে পজিটিভ, ওই স্লোপ থেকে কিছু নেমে আসছে, হয় পাথর না হলে বড়। একবার শেষ কথা বলি, এই স্লোপের মধ্যে একটা কালো দাগ ছিল যেটা সেই সময় আমরা বুঝতে পারিনি। আমরা ফাইনালি ঠিক করি যে তাহলে এক কাজ হোক, আমরা এই নিচের ওপরের দিক দিয়ে আসবো, কারণ ওপরের দিকে হয়তো অনিন্দরা উঠেছে, আমরা বাটি ধরে বেরিয়ে আসবো। এসে নামার মুখে আমরা যে মেপে দেখছি এটা 1,500 ফুট হাইট, খুব কিছু হলে যদি দেখি বরফ নামছে, সন্ধ্যে রাতে বা শেষ রাতে ওখান থেকে স্লিপ করতে আরম্ভ করবো, স্লিপ করবো 1 ঘন্টার মধ্যে। 1,500 ফুট প্রোগ্রামের টিকিট কাটা হয়ে গেছে। আমি আর উষা উত্তর কাছে যাবো, মালপত্র নিয়ে আসবো, দেবুরা পরের দিকে আসবে, 4 জনের টিম ছিল। এই অবস্থায় তিদিদার কাছে যাই, কারণ আগেই ভয় ছিল যে আমরা গুগল দেখছি তিদিদা কোনটু। তিদিদা তখন নেট মোড়ে মানে সিজিও কমপ্লেক্স অফিস ছেড়ে এখানে আছে, মানে SDF আছে, ওখানে গেলাম। উনি বলেন দেখো আমি সব গুগল ফুগল বুঝি না, তবে রুট নেই, থাকলে আমি করে দিতাম, নিশ্চয় যাবোই আমরা। সব শুনে দিদা বললো তখন কোনো মতো ওপর থেকে নামাটা ঠিক হবে না, তার কারণ ওপর থেকে কোথায় নামছে কিচ্ছু বুঝতে পারবে না, বিপদে ঢুকে পড়বে, এত তাড়াহুড়োর কি আছে, তোমরা নিচে দিয়ে যাও, একবার নিচে থেকে দেখে নাও কি আছে, পরের বছর ওপর দিয়ে আসবে। আমি জানি না যে ওই একটু আগে বললাম যে মে মাসে আসাটা আমার এক বৌমার শরীর খারাপ নাকি ওপরওয়ালার আশীর্বাদ, তিতির এই কথাটা আমরা কিন্তু এক বাক্যে মেনে নিই, আমাদের পুরো ডিসিশন পাল্টে যায় যে আমরা এই দিক দিয়ে অ্যাটেম্প করবো, হবে না পরের বছর যাবো। ফাইনাল হয়েছিল ওই ডান দিকের স্লোপের নিচে গিয়ে আমরা দাঁড়াবো। দাঁড়িয়ে আমার যা প্রথম ডে টু ডে ইটিনারি ছিল, ওখানে প্রথমে বেস ক্যাম্পের পর একটা দিন দেব, তার মাঝে দ্বিতীয় দিনে ওখানে পৌঁছবো, 2 দিন ওয়েট করে দেখবো কি গল্প হচ্ছে। এবার ধরুন এত বছর হয়নি যেটা তোমাদের জিজ্ঞাস্য, এত বছর হয়নি, এবং এতক্ষণে বুঝতে পারলে যে আমাদের যে প্রিপারেশন ছিল সেই প্রিপারেশনে কন্ট্যুর আছে, কন্ট্যুরের সঙ্গে গুগল একটা পজিশন পেয়েছে, স্পেশালি 3D পিকচারই বলেছিল ডান দিকের একটা গলি আমরা স্টাডি করবো। আরও আশ্চর্য, যখন ওইখানে পৌঁছলো মানে আমি তো আমার টিমের থেকে 1 ঘন্টা পিছিয়ে যাই, আমার মিসেস সমেত টোটাল পোটার চলে গেছে, আমি দূর থেকে দেখছি ওখানে লাফালাফি করছে, প্রচন্ড আনন্দ ওদের মনে। আমি কাছে গিয়ে তাজ্জব বেড়ে গেলাম, সেই স্লোপটা স্লোপই নাই। আমি অতীতের স্লাইড শোগুলো বলেছি যে একটু ভাবতে হবে যে ফরেনাররা একদিন পানপাতিয়া এসেছিল, তারা বিধর্মী সম্ভবত আসিফ ভাই, আমি জাস্ট এই ল্যাঙ্গুয়েজ ইউজ করেছিলাম, আর এবার আমাদের সঙ্গে আছে মেয়ে ছেলে,
সম্ভবত ওই ডান দিকের পিকের মাথায় নীলকণ্ঠ পার্বতী। তো ওই মহিলা অভিনেত্রী তার ডাকে নীলকণ্ঠ পজিটিভলি মানে নীলকণ্ঠ বা পার্বতী সন্তুষ্ট হয়ে এই গলিটাকে দেখিয়ে দিল। কেন আমি বলছি, অতীতে এই গলি ক্রস করে বিদেশি ডাঙ্কাস ট্রান্সলে এসছে, উনি নেমে এসছেন, গুরুত্ব দেননি। অনিন্দরা এটা টপকে সামনের দিকে আমরা ভ্রমণে যেটা পড়েছি, মারাত্মক গল্প একেবারে, ওটা গেল না। মার্টিন মোরনের টিম 2000-এ উনি ডান দিকটায় নাম দিয়েছিলেন সেক্টর লস্ট ভ্যালি। তো লস্ট ভ্যালি যদি আবিষ্কার করবো, ডান দিকের ইজি রাস্তায় ছেড়ে সামনের বিপদ দিয়ে উঠে গেলেন, বললেন না 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 এই রাস্তা ব্রাহ্মণের পথ হতে পারে না। এখন তাহলে কি বলতে হবে? গুগলের দেখার ওই গলিটা, গুগল সবার জন্যই তো পড়ে আছে। তো পজিটিভ আশীর্বাদ। আমার ব্যক্তিগত ধারণাই এটা যে অতীতে এই অভিজ্ঞ পর্বতারোহীদের ফেলিওর হওয়া আর সঙ্গে 3D পিকচারের এই জায়গাটা, যেটা আজকে বলছি আমাদের সেই বছরের সেই প্রোগ্রামের 10 থেকে 12 দিনের মাথায় মল্লিমস্তান বাবু, সাউথ ইন্ডিয়ান হিমালয়ান মানে একজন মাউন্টেনার, সে অনেকগুলো প্রোগ্রামের সঙ্গে এটা করে আমাদের এক রিপোর্টারকে নিয়ে। তারপর তো আজ এটা বহুল প্রচলিত প্রোগ্রাম, এবং আমি যতদূর জানি নর্মাল 3-4টে প্রোগ্রামের পর এটা করছে। তাহলে এই প্রোগ্রামে এই যে ডান দিকের গলি, যেটাকে আমার বক্তব্য পার্বতী গলি, হ্যাঁ আমাদের গুগল দেখা ভুল, পরবর্তীকালে আমি যাকেই দেখাচ্ছি একটা জায়গায় কালো দাগ আমরা পড়ে আছি দেখেছি। এইটা যদি আমরা ঠিক ঠিক পড়তে পারতাম, তাহলে এই ল্যাটারাল মোড়েন যেটাকে পার্বতী গলি বলছি, সেটা সাকসেসটা এভাবেই এসছে, কাকতালীয় যোগাযোগ, নাহলে ভগবানের আশীর্বাদ ইন দ্য ফর্ম অফ গুগল। আচ্ছা, আপনাদের টিমে তখন অনেকেই যা আমরা শুনেছি যে খুবই আনকোড়া ছিল, মানে একদম নভিস ট্রেকাররা ছিল, এমনকি মানে উষা পণ্ডিত মানে জেঠিমাও এরকম এতে পড়েছেন যে গাছের ডালকে আইস্যাক্স বানিয়ে ইয়ে করেছে, ক্লাইম্ব করেছে। সেই গল্পটা যদি একটু ব্যাপারটা ঠিক এরকম না। আচ্ছা, কারণ ওই টিম মেম্বারের 5 জন, একজনকে বলি সে খুব অ্যাক্সিডেন্টাল, শঙ্কর মন্ডল, অতীতে আমার সঙ্গে ধুমদারকান্দি আর মনিরাম দুটো প্রোগ্রাম করেছে। তার আগে সান্ডা ফো মাস্টার বছরে একবার করে যায়, আর কিছু নেই। আমাকে হাওড়া স্টেশনে ছাড়তে গেছে, মানে আমি আর উষা দুজনে বেরিয়েছি অ্যাডভান্স টিম। একদিন পরে, একদিন বাদ দিয়ে পরের দিন যাবে দেবুদা আর ওর নাম কি জানো, বিমান। ও গিয়ে বললো তখন আমি যাবো। এখন আমি বলি তাহলে দেখ যদি টিকিট পাস উঠতে পারিস। এনে আমার ভাইরা ছিল, ওকে একটা টিকিট করে দেয়, ও দেবুদার সঙ্গে চলে আসে। এছাড়া দেবুদা তো ব্যবসায়িকভাবে উনি তো মাউন্টেনার, আর ওর সঙ্গে যে বিমান, বিমান অ্যাডভান্স বেসিক আছে, কয়েকটি পিকে করেছে। কিন্তু আমি এই কারণেই বলছি যে আমাদের দুজনের তখন সম্ভবত 21-22টা ট্রেক। আচ্ছা, সেই ট্রেকের মধ্যে আমাদের দুজনের আক্ষরিক অর্থে মাউন্টেনারিং ডিগ্রি নেই, কিন্তু অভিজ্ঞতার ঝুলি অনেক আছে। সেই ঝুলিটা আমি বলি, দেবসাতে কোবলা জিউস হয়েছিল প্রথম। আচ্ছা, সেখানে ওই যে নদী উড়ে যাওয়া, সেখানে আপনি বুঝতে পারবেন, যেখানে চন্দনমুকুটি এভারেস্টার, সে নদী ক্রস করলো না, আমাদের তো নদী ক্রস করতে হলো। দেবসা, ধুমদারকান্দি, ব্যাপক ক্ষুরদার গল্প একেবারে, সেখান থেকে উঠে নেমে আসার গল্প। আর আরেকটা তো হারিয়ে যাওয়ার গল্প, মেন্টাল স্ট্রেংথ। তো সেইটা একটু শুনি, একটু পরে আসি। এই অভিজ্ঞতা আমাদের ছিল, কারণ যে জন্যই তো পানপাতিয়া প্রভাতদা তো আমার হাতে সুপিয়ে দিয়েছিল যে তখন দেখো পানপাতিয়া কি করে হয়। ত্রিদীপ দাস সম্ভবত তার নিজে করা ম্যাপ রাজা মানে অনিন্দকে দিয়েছিল, আর বোধহয় আমি সেকেন্ড পার্সন, মানে তেমন আস্থা ছিল। ওই অর্থে ওই ক্লাইম্বিং নেই, তবে এটা তো মানতেই হবে প্রচলিত যে, আমি কাউকে ছোট করবো না, আমারটাকে বড় করবো না, প্রচলিত যে শিখর আওরণগুলো হয়, অপ্রচলিত ঠিক প্রথমত আমার কাছে যা আছে লাস্ট হাইওয়ে সেই ক্ষুরদার শিখর কোনো ক্লাইম্বারই যাবে কিনা আমার মনে হয়নি। সেই অভিজ্ঞতা ছিল আমাদের, ফলে আমরা ওটা কাজে লাগিয়েছি। আর হারিয়ে যাওয়া ছেলেটির তো
প্রথমে একজন অল্টিটিউড এসে অসুস্থ হয়, তাই এমন একটা সিমটম লাগাতো যে ওই প্রতিদিন হাঁটার শেষের দিকে অসুস্থ হয়ে পড়তো। স্পটে গেলাম, একটু রেস্ট নেওয়ার পর সে খোল করতাল বাজিয়ে গান করে চেয়ার্স দেখাতো। মনিরাঙের হাইট প্রচন্ড, 5,000 মিটারের অনেক উপরে, মানে মনিরাং 5টি প্রপার 20,000 ফুটের 200 ফুট নিচে হইত। একেবারে কাছাকাছি পোর্শনে ও কিন্তু খুব অসুস্থ হয়ে পড়ে, এবং সেখানেই কিন্তু আমার মনে হয় যে আগে কোবলা দড়ি বেঁধেছিলাম, রোপ ধরে ক্রস করেছি, সেখানে একজনকে রেস্কিউ করার যে টিম, ফরচুনেট আনফরচুনেট আমাদের যে পোর্টার ছিল মানালি গ্রুপ, তারা অনেক ভালো ছেলে ছিল, একেবারে পাস ক্রসের আগের দিন টেনে আইসফল হয়েছে। টিম বলছে একে অলরেডি খুব অসুস্থ, কোনোভাবে কায়দা হচ্ছে না, বলছে স্যার এইটি যদি ক্রস করতে পারি, যেটা আমাদের ক্ষেত্রে ওকে চাগিয়ে নিয়ে গেলে 2 ঘন্টা, উল্টো দিকে র্যাপিডলি উইদিন এ ডে আমরা অনেক নিচে নেমে যাব, মানতে হয় সেই কথা। এবং একেবারে কেতাবি কায়দাতেই ওই ছেলেটিকে স্লিপিং ব্যাগ দেন ম্যাট দিয়ে আমরা বাঁধি, যেটা উপস্থিত ধৌলাগিরিতে আমরা দেবাশিসের কমেন্টে শুনছি যে বসন্ত থেকে প্যাক করে তেমন করতে, তেমন করে আমরা টিম মেম্বারের মধ্যে 1-2টি পোর্টারকে সঙ্গে রাখি, আমাদের সব তার মানে 5টি পোর্টার এবং তাদের মধ্যে গাইড, আমাদের যে সব থেকে জবরদস্ত ছেলে তাকেও পাঠিয়ে ওর সঙ্গে, ওরা দ্রুত নিচে নামতে আরম্ভ করে। এখন রূপা ভ্যালিতে মনিরাং পিক পর্যন্ত সবাই গেছে, উল্টো দিকে কি আছে একটা 50 দিন অমূল্য সেনের রিপোর্ট ছাড়া কিছু জানা নেই, নদীর ডান দিক বাঁ দিক কি করবে কিছু জানা নেই, ওরা চলে যায় অসুস্থ লোককে নিয়ে। আমার ইনস্ট্রাকশন ছিল যে কোনোভাবে হসপিটালাইজড করো, সেই দিনটা পুরো আইসফল হয়ে বসে থাকি। পরের দিন ভোরবেলা ওদের একটু ক্লিয়ার হলে 2টি পোর্টারের পক্ষে আমাদের মালপত্র নিয়ে যাওয়া সম্ভব নয়, সমস্ত মালপত্র পলিথিনে বেঁধে ওই বরফের জল দিয়ে নাম দিয়েছে নেই, যতক্ষণ বরফ থাকবে হাত দিয়ে টেনে নিয়ে যেতে পারবো, তারপরে রেখে যাব গ্রামে, গ্রাম থেকে লোক পাঠিয়ে তুলে দেবো। আমরা যখন নামতে আরম্ভ করেছি, নিচে নামার জায়গা দেখতে পাচ্ছি, আমাদের ধারণা ঘন্টা 3-4 মধ্যে নেমে যাবো। আমাদের মধ্যে যে ছেলেটি অসুস্থ হয়েছিল তার নাম ছিল মোহন, তার এক বন্ধু ছিল, এ অতীত আমার সঙ্গে একটা প্রোগ্রাম করেছে ধুমধার কাছে, এ করলো কিনা ওর বন্ধু প্রীতি স্নেহাশিসের নাম, দ্রুতভাবে প্রতিবার হাঁটার সময় দেয়, ও দেখা যেত 10-15 মিনিটের মধ্যে আমাদের ছেড়ে বেরিয়ে চলে যাচ্ছে ডাউন, আর 1 ঘন্টার মধ্যে তাদের সঙ্গে আমার কোনো ট্রেস নেই। আমরা ওই হিমবাহ প্রায় 3 ঘন্টা দিয়ে যখন নামছি, তখন কাজ নিচে একদম যখন দেখছি এরপর ওটা ঝর্ণা তৈরি হয়েছে, সেই হিমবাহটা রাঙ্কুলি বলে জায়গা, মোরেন জোন গ্লেসিয়ার পয়েন্টের শেষ, নিচে বরফ নেই পাথর, আমাদের ওই সিনাসিস সেখানে ঘুরছি, ওই নদী দিয়ে নামতে পারলাম না আমরা, কারণ এত সোজা নেমেছি, আমাদের ওই জায়গা পরিত্যাগ করে আবার ওপরে উঠতে হলো। আমরা যখন ওপরে উঠলাম আবার নিচে নেমে গেলাম, কেটে গেল 3টি ঘন্টা, 2-2:30 থেকে রাঙ্কুলিতে পৌঁছে তাঁবু ফেলে আমাদের স্নেহাশিসকে খুঁজে পেলাম না। ভেবে দেখুন, একজন ছেলে নেমে গেছে আর একজন তার এতে, আমার সে মনে আছে যে এই প্ল্যানও করলাম, আমরা দূরে দূরে পিকে উঠে খোঁজ পেলাম, চেঁচালাম, সন্ধ্যের পর থেকে কাঠ জোগাড় করে আগুন জ্বালিয়ে রাখলাম, না কোনো সিগন্যাল নেই। মানসিক যন্ত্রণা নিয়ে পরের দিন আমরা স্টার্ট করি। সেই মুহূর্তে ওই স্নেহাশিসের কাছে 1 প্যাকেট বিস্কুট ছাড়া কিছু ছিল না, সব আমাদের কাছে। আমরা কিন্তু লংকেলি ছিল, হাঁটছি আর 2 পার দিকে যাচ্ছি, আমাদের তো রাস্তা জানা নেই। এইভাবে করতে করতে দ্বিতীয় দিনও ওকে আমরা খুঁজে পেলাম পামাচেন বলে একটা জায়গায়, সেখানে দেখলাম যে ভেড়ারা আস্তানা আছে, ভেড়ারা নেই, সেখানে আমরা রাত্রিতে ঘুমালাম, খাওয়া দাওয়া ফুরিয়ে এসছে, অভুক্ত অবস্থা, ও নেই, কোনো মতে কিছু খেয়ে ঘুমাই। ভোর হয়েছে একটা গানের আওয়াজ, শীষের আওয়াজ, সেটা পাখির শীষ নয়, মানুষের শীষ আমি বুঝতে পারি। ঘুমাচ্ছে সবাই, আমি টেন্টের বাইরে বেরিয়েছি, 2টো লোক আসছে, আমি কাছাকাছি যেতেই তারা ছুটে আসে, কি ব্যাপার?
না, যে অসুস্থ ছেলে হ্যাঁ সে গ্রামে পৌঁছে গেছে, তারাই একে পাঠিয়েছে আমাদের মালপত্র জন্যে। ওকে বললাম যে আরেকজন ভালো লোক গেছে, বল নেই স্যার, उसको नहीं देखा हमने। এবং ওর কাছে শুনলাম যে ওর যে পথে এসছি সে পথ ছাড়া কিন্তু আর কোনো পথ নেই। এবার ভাবো, মানে ওই পথটাও গেল আর কি, যে তার এই ছেলেরাও চলে গেল। এবং ম্যাপটা আমি বলে দিচ্ছি, ম্যাপ বলছি ওই দিনের শেষে আমরা যেখানে পৌঁছবো সেইখানে বাঁ দিক দিয়ে একটা নদী নেমে আসছে, যেটা আমাদের এই রূপানালার সঙ্গে মিশে মিশে নেমে যাবে। অতীতে একটিমাত্র অভিযানের তার জ্ঞান, সে যদি আবার বাঁদিকের নালাদার উপরে উঠতে আরম্ভ করে তা তো জীবনে আমরা ফিরতে পাবো না। এই আর এইটা হবে, এটা আগে বলি যে অসুস্থ ছেলেটি সে একটা মিরাকেল গল্প। ওই ঠিক যে পয়েন্ট থেকে আমরা নামতে পারলাম না, উঠে গেলাম, এই পয়েন্টে ওদের সঙ্গে 6 জন ভালো ইয়াং ছেলে ছিল। আমি যেটা বলছিলাম না যে অভিজ্ঞতা পুরো চূড়ান্ত এখানে হয়ে গেল। ওই মমি করা বডিটাকে 3 পয়েন্ট র্যাপেল ডাউন করছিল ওরা। 3 পয়েন্ট করতে গিয়ে 2টো পাথরে বেঁধেছিল আর একজন ধরে রেখেছিল, করে ওই জলটা যেতে পারবে না, আস্তে আস্তে নিচে নামিয়ে দেবে। আনফরচুনেট একটা র্যাপেল পাথর কিন্তু খসে যায়, টোটাল বডিটা কিন্তু জলে নেমে যায়। ওরা উপর থেকে লাভ মেরে তাকে তুলে এবং প্যাক ট্যাক খুলে আমরা পাঠিয়েছিলাম, স্টোভ, কেরোসিন তেল, হরলিক্স সবই ছিল। ওরা ওকে হরলিক্স গরম করে খাইয়ে দিয়ে ফিরে যাত্রা আরম্ভ করতে হবে। রিপ্যাকিং যখন করতে গেছি, ভেবে দেখুন, যেখানে ওকে প্যাক করে নামানো হলো তার থেকে 3 ঘন্টার মধ্যেই বলছে আমাকে আর প্যাক করতে হবে না, সুস্থ হয়ে গেছে, আমি হেঁটে যেতে পারবো। তার মানে আইস পরিয়ে ছিল। যাই হোক, ও সুস্থ হয়ে ফেরত যায়। আমি কিন্তু আবার সেই এর ঘটনাতে আসছি, আমাদের স্নেহাশিস সে করলো কি, তার পরের দিন হাঁটতে আরম্ভ করেছি। প্রায় দিনের শেষের দিকে একটা নামটা ভুলে গেছে, বড় চট্টান, অনেকগুলো সেপারেট এবং এর টাটকা আগুন জ্বালিয়েছে 1-2 দিন আগের ডকুমেন্ট। সেইখানে দেখলাম বড় পাথরের গায়ে পাথর দিয়ে বাংলায় স্নেহাশিস বলে দেখলাম। খুব আনন্দিত হলাম, আমরা ফেরত পাচ্ছি। কিন্তু এর পরেরটা আরো খারাপ, ওইখানে আমরা যেতে পারলাম না। কারণ ঠিক বাঁদিক দিয়ে যে নালাটা ক্রস করে, হিসেব হচ্ছে বাঁদিকের নালা ক্রস করে 1000 ফিট উঠতে হবে। ও কিন্তু এখানেই ছিল, ও কি ওই ম্যাপ ফলো করবে, করেনি। আমরা এত বৃষ্টি, নদীতে কাঠ উড়ে গেছে, নতুন কাঠ গাছ কেটে এনে ফেলার জন্য 2 দিন 1 রাত্রি এক্সট্রা ওয়েট করলাম। পরের দিনে আমরা কাঠ ফেলে রেখে ওইটা ঢুকে যখন রূপা গ্রামের আগে একটা সেপাটার আছে, নামটা ভুলেছি আমি অনেকদিন আগে, সেই হেপাটারে পৌঁছই, সেই সেপাটা আমাদের কাছে ছুটে আসে। সে জানাচ্ছে যে আপনার ও লোকটা তো আমার কাছে ছিল, গ্রামে পাঠিয়েছে। তার স্টেটমেন্ট যে বাঁদিকের এই সিধে নালা নয়, ওকে নিচে নেমে যাওয়ার যে নালা, সেটা ওই সেফার এবং সঙ্গে স্নেহাশিসের কথা মিক্সড করে বলছি। স্নেহাশিস বলছে যে এটা কিন্তু মাউন্টেনিয়ারিং এর খুব শেষ বক্তব্য, যেটা এতদিন আমি শিখেছি নিজে কিনা। ও বলছে আমি এটা বুঝে গেছি যে একদিন যখন পাইনি, আমি আমার দল ছুট, আমাকে নিজেকেই বাঁচতে হবে। সার্ভে কাগজে সব থেকে বড় নিয়ম। এবং এই তথ্য যে আমি ডাউনওয়ার্ডে গেলে নদী কোনো লোকালয়ে নিশ্চয়ই গেছে। আমি খুব আশ্চর্য হয়ে যাই যে একটা বছর প্রোগ্রাম করার পর ওর অঘটন ঘটলে নিশ্চয়ই তো আমি দায়ী হতাম, কিন্তু এটা ও নিল মাথায়। এবং এই বারবার নদী ক্রস করেছি, এই কনফ্লুয়েন্সের কাছে নদী ক্রস করতে গিয়ে এত ভিজে যায়, কনফ্লুয়েন্স ক্রস করে ও বাঁদিকে নদীর পাড়ে কিন্তু উঠে অচৈতন্য অবস্থায় ঘুমিয়ে পড়ে। ঘুম ভাঙে একটা ভেড়ার গলার ঘুমটিতে। আবার তখন তার স্ট্রং কমন সেন্স কিন্তু সে অ্যাপ্লাই করে, যে এই ভেড়ার গলার ঘুমটি আছে মানে পোষা ভেড়া। ও তার জ্যাকেট, লাল জ্যাকেট, ইউব্যাগের ওদের অ্যাড হবে, সেই জ্যাকেট ধরে নাড়ায়, ওই সেপার তাকে তুলে নেয়। আমি এই প্রশ্ন একটা, যে ও মৃত্যু রাস্তায় গিয়ে যেটা করেছি, আমরা বাস্তবে যদি প্রোগ্রামে যাই, যাওয়ার আগে ম্যাপ সঙ্গে ভালো করে জ্ঞান নিই, আর উদ্ভূত পরিস্থিতিটাকে আমাকেই কিন্তু সামাল দিতে হবে। যেমন চোরগাড়ে প্রথম বছর 2008-এ আমার পোটাররা কত
7-8 ঘন্টার আইস ফলে হোয়াইট আউট হয়ে রয়েছে, আমাকে ধমকি দিল তুমি নামো নাহলে তোমাকে, তারা তো পাহাড়ের লোক, তাদের জন্য নেমে গেলাম ছেড়ে। কি দাঁড়ালো, 2টোর সময় কেউ বলে ডান দিক যাবো, কেউ বলে বাঁ দিক। উচিত কি, উচিত কি যে এমতো অবস্থায় টোটাল টিম এক জায়গায় আস্তানা গেড়ে বসো, তোমার কাছে যা সাফিসিয়েন্ট ফুয়েল আছে এটাকে ইউজ করো, অপেক্ষা করো ভালো ওয়েদারের জন্য, অযথা নড়াচড়া না করে। আচ্ছা, আজ থেকে সব থেকে আপনার চ্যালেঞ্জিং ইভেন্ট কোনটা ছিল? ইভেন্ট মানে চ্যালেঞ্জিং ট্রেক, সব থেকে চ্যালেঞ্জ আপনি খুব, দেখুন পানপাতিয়াটা সেই অর্থে চ্যালেঞ্জিং নয়, তার কারণ পানপাতিয়া নিয়ে প্রভাবদা অনিন্দ চেঁচামেচি করেছে, আর আমিও 2 বছর যাবো ভেবেছি। 2007-এ প্রোগ্রাম করলাম যাদেরকে নিয়ে, তারা কেটে পড়লো। বাকি গলিটা তো গুগল অনেক পর, প্রোগ্রামের কয়েকদিন আগে দেখা, তাও হতো না। তীরদের যদি না বলতে নিচের দিক থেকে অ্যাপ্রোচ করো। তো এই অর্থে চ্যালেঞ্জিংটা কিন্তু দুটোকে ভাবা যেতে পারে। আমি খুব চিন্তায় পড়েছিলাম। একটা তো তারপরের প্রোগ্রামটাই চৌঘাট, সেখানে ম্যাপের রাস্তায় কিন্তু কোনো হার্ডেল আমার কাছে ছিল না। আচ্ছা, ছিল না ডিফেন্সের কি করে আমি টপকে যাব, এবং আমি যে টিপের বর্ডার দিয়ে যাব তারা আমাকে গুলি করবে কিনা। আর তার আগের একটা খবর যেটা আছে 2005-এর সম্ভবত লারসা উইয়ে অলরেডি আমি দীপকের কাছে আমি জেনেছিলাম প্রশ্ন যে গ্রামের লোক আজকাল আর অতীতে ওই ভেড়ার বাড়ি যেত, এখন কেউ যায়নি। সেই অর্থে ওই জায়গাটায় যে আমি কি পাবো, অন্তত প্রোগ্রামে বেরোনোর আগে আমার কাছে খুব অশান্তি করছে। বাকি তো সবই একটা জায়গায় পরবর্তী দিনের ম্যাপ মিলে যাচ্ছে। ওই জায়গাটা যেন কেউ একজন কে নিয়ে যাবে, যদি ঠিক গলিটা চিনতে না পারি তাহলে কোন দিকে যাবো। চোরঘাট তাহলে একটা আপনার, আচ্ছা আজ অব্দি এরকম তো অনেক এই মেমোরেবল ইভেন্ট বলতে কি এইটাই সব থেকে, পানপাতিয়া কলেজে যেদিন আপনি উঠলেন সেটাই, নাকি অন্য কোনো? এই টার্নিং পয়েন্টে আমি প্রথমে থেকে বলেছি যে এই টার্নিং পয়েন্টে কিন্তু দেবসা থেকে, দেবসার ওই যে একটা তৈরি করা পথ, এবং 120 ফুটের জায়গায় 120 ফুট নালা হয়ে গেল, এবং যারা বলছেন তারা এভারেস্টার। তো সেক্ষেত্রে খুব বাচ্চাদের মতন জ্ঞান ছিল, তখন আমার জ্ঞানই ছিল না। কারণ ওই নদী ক্রস করার জন্য যেটুকু প্রিপারেশন নিয়েছিলাম, চ্যালেঞ্জ কেমন হয়েছিল বলে আমি যে সে ওইটা নদীটা 20 ফুট না, প্রচুর জল। আমাদের কাছে রিপোর্ট ছিল যে গাইড ছিল ওনাদের, তাকে আমরা নেব, তার নাম থেলু, ও খুব চরস খেত। এই প্ল্যান করেছিলাম তাকে টাকা দেব, নাহলে চরস দেব, তাতেও যদি না ফেল করি, তখন এটা আমরা বুঝে গেছি যে রিভার ক্রসিংয়ে একজনকে ওপারে গেলেই দড়ি চলে যাবে। ফলে আমরাই কলকাতা থেকে যাওয়ার সময় একটা র্যাফটিংয়ের ড্রেস ছিল, আমাদের কাছে এক বোতল স্পিরিট ছিল, আমাদের এক পার্টনারের ট্রেকিং পার্টনারের গাড়ি ছিল, তার টিউব পাম্পার নিয়েছিলাম। লজিক এই ছিল যে কেউ যদি না যায় আমরা নামবো, সেই নামার সময় নদীর আঁকামাকা পথে যেখানে বেন্ড করছে জল উল্টো দিকে ধাক্কা মারছে, ফলে র্যাফটিং ড্রেস পরে পুরো জামা কাপড়গুলো পলিথিনে বেঁধে তার সঙ্গে দেশলাই আর অ্যালকোহল নেবে, ওই টিউবে হাওয়া দিয়ে নদীর ওপরে দড়ি বেঁধে ছেড়ে দিলাম, ও লাফিয়ে পড়ে আগুন জেলে গাছ গরম করে নেবে। এই চ্যালেঞ্জ তখন আমাদের মধ্যে ছিল। আর আকুরিবারতে তো ওই প্রোগ্রামটা চ্যালেঞ্জিং ছিল, কারণ এভারেস্টের ওই প্লাস 3 জন মেম্বারের একজন মেম্বার আমাদেরকে জাস্ট ভয় দেখিয়েছিলেন এই রাস্তায় যেও না। বিপদ এড়ানোর জন্য আপনি কি টিপস দেবেন যদি হাই অল্টিটিউড ট্রেক করতে যায়? 820,000 ফিট অল্টিটিউডে কেউ 20 তো বলতে পারবো না, কারণ 20টা ট্রেকিং এর আওতার বাইরে। কি কি বিপদ আসতে পারে, একটা টিপস কি আপনার? নর্মালি যেটা ঘটবে, একেবারে যারা আমরা পাহাড়ে যাই প্রত্যেকেই এক কথাই বলবেন যে যাওয়ার আগে, কারণ আমার দল কিন্তু এই একটা দল যে দলে প্রতি বছরই প্রায় 2-3টে করে নতুন ছেলে থাকে। এমনও ঘটেছে যে কোনোদিন পাহাড়ে যায়নি এমন ছেলেও গেছে। আমি তাদেরকে একটা কথা বলি যে প্রথম অধ্যায়ে তোমাকে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে প্রোগ্রামের মাস 3-4 আগে অন্তত ঘন্টাখানেক জগিং বা দৌড়তে হবে।
মানে বডির অ্যাক্টিভিটি। Exercise, হ্যাঁ। আর 2 নম্বর, যে কোনোভাবে ওষুধ মনে করে যখনই গাড়ি থেকেই নামছি আমরা হিল স্টেশনে, তখন থেকে প্রচুর জল এবং খাওয়া দাওয়া করতে হবে। জল প্রচুর পরিমাণে, জলটা যার যেমন, কেউ কোল্ড ড্রিঙ্কস খায় কোল্ড ড্রিঙ্কস, বেশ। কেউ গরম চা খেলে গরম চা, চা কফি নুডলস এগুলো খেয়েও যা করবে দেখে, এটা একদম 1 নম্বর। 2 নম্বর, আমার যে সব প্রোগ্রামের পার্টনার, লাইফ পার্টনার, তার সঙ্গে প্রতিবার ঝগড়া একটা কারণ হয় যে তুমি ওই ক্যাম্পে যাওয়ার পর 10 থেকে 15 মিনিট টাইম পাবে ড্রেস করে নেওয়া, বেরিয়ে আসতে হবে। সানসেট পর্যন্ত তোমাকে অ্যাক্টিভিটিতে থাকতে হবে। কারণ কিছু নেই, আমি তো রাস্তায় দেখেছি ফরেনাররা খাওয়া দাওয়া করে উঠে যায়, অ্যাক্টিভিটিস করছে। আমি বলছি না তো উঠতে হবে না, তুমি টেন্ডের বিভিন্ন কাজের মধ্যে যুক্ত থাকো, বডিকে নাড়াও, এবং তুমি এটা খুব সাউন্ড করবো। এর সঙ্গে মেডিসিন, শরীর খারাপ হলে সঙ্গে সঙ্গে রিপোর্ট করো। এত পরও অল্টিটিউড সেখানে আসতে পারে, নয় করে অনেকবারই এসছে। যেমন ধুমদার কান্দিতে 3 জন গন্ডগোল করেছিল পাশের নিচে চিলকুড়িয়া, মাথায় হাত হয়ে গেছে আমার। কি করি, জাস্ট গরম জল করে খাইয়ে দিলাম, দেখা গেল কেটে গেল। না, ও কেটে যেতে পারতো। বেসিক্যালি তাকে আগে একটা অ্যাক্টিভিটি বডিতে নিয়ে, তারপরে এইটা করে নেওয়া কিন্তু মাস্ট। আজ পর্যন্ত যত পাহাড়ি অ্যাক্সিডেন্ট ঘটেছে, কয়েক বছর আগে পারাংলা, তারপর বছর আগে গাড়োয়ালে, জায়গাগুলোর নাম ভুলে গেছি, কোনো দিদিমণি আরেকজন 2 জায়গায় পড়েছিলেন রাস্তায়, গাদা সব মারা গেছে। খবর নিয়ে দেখা যাক যে এইগুলোতে কি কি আছে কি হচ্ছে, এবং সেটাই মেন। আমি পাহাড়ে যাব আমার টাকায়, আমি যদি সাফিসিয়েন্ট টাকা না পাই যাব না। অর্থ এই যে আমি এমন পোটারকে নেব, এমন টিম বানাবো, আমার স্টকে অন্তত 2-3 দিন হ্যাজার্ড সামলানোর মতন মিনিমাম কেরোসিন তেলটুকু। কারণ আমরা জানি একদিনের চাল খিচুড়ি করলে 3 দিন খাওয়া যায়। এই অবস্থায় কখনোই মুভমেন্ট আলাদা হওয়া যাবে না। কারণ আমাদের ফিজিক্যাল ফিটনেসে টেক করতে গেলে আমার স্লিপিং ব্যাগ, আমার জ্যাকেট, আমার ড্রাই ফ্রুট নিয়ে আমি যেতে পারবো না। এমন আমরা যাচ্ছি অনেকেই যে আমি আমার জ্যাকেট, কিছু ড্রাই ফ্রুট নিলাম। এইবার আমার যদি পোটার আমাকে ছেড়ে বেরিয়ে চলে যায়, কি হবে? ব্যাড ওয়েদার। কারণ আমি একটা ঘটনা বলি, লামকাকার বারে লামকাকা হিমবাহ, বিকেল 3টে নাগাদ একটা আরম্ভ হয়। কটা বেশি বাড়ি যাবে কি করে? হ্যাঁ 7:30 বাজে। আচ্ছা, মানে ব্লিজার টাইপের আরম্ভ হয়। আমরা একটা স্লাইড ওভার আগে তলায় দাঁড়িয়ে জ্যাকেট গায়ে দিলাম, হলো না। হাত পা টাঁস আরম্ভ হয়ে গেছে, কি করবো? এখানেই তাবু করবো, তাবুর মধ্যে বডি গরম করবো। দ্যাট মিনস আমি যখন যাচ্ছি সাফিসিয়েন্ট ফুয়েল, লোক, দল একসঙ্গে এগোবো। এনি খারাপ কন্ডিশনে আমি স্টে করে সার্ভাইভ করার চেষ্টা করব। আর তারও আগে স্টার্টিংয়ের সময় ওই ম্যাপটি সম্বন্ধে ভালো স্টাডি করতে হবে। আইডিয়াটা থাকতে হবে। সেই আইডিয়াটা বলবে যে আমি এই পোর্শনে গেলে আমি কদিনের এক্সট্রা খাবার নিতে পারবো। যদি এইগুলো করা থাকে, প্রাকৃতিক দুর্যোগ তো কিছু করার নেই। প্রাকৃতিক দুর্যোগ 2-3 দিন। অল্টিটিউড সিকনেস ধরুন কারোর হলো, ঠিক আছে, কি করে কুইক কি প্রথম দিক থেকে কিন্তু হয়ে যাচ্ছে। যদি আমি আগে বিফোর প্রোগ্রাম বডিকে অ্যাক্টিভিটিতে নিই, উইদিন প্রোগ্রাম স্টার্টিং থেকে জল প্রচুর পরিমাণে খাই, এবং মাথার টুপিটা আটকে রাখা যাবে না, কান চাপা দেওয়া যাবে না, সানকাপ লাগাবেন। তীব্র হাওয়া এলে তখন একটু কানটাকে ঢাকা দিয়ে দেবেন। এতে সচরাচর এবং বডি অ্যাক্টিভিটি রাখবেন, মানে স্পটে পৌঁছে প্রচন্ড পরিমাণ অ্যাক্টিভিটি করবেন। এই করলে আমার মনে হয় না যে 1 মিনিট আটকাবে কেউ। যদি আটকে যায়, সেই সমস্ত জন্য খুব র্যাপিড অ্যাকশন নিতে হবে। ওকে 1 মিনিট দেরি নয়, ওকে সবাইকে বলতে হবে যে মাথা যন্ত্রণা শুরু হলে ইনফর্ম করতে ট্যাবলেট খাবে। ভমিটিং শুরু হলেই তাকে বলতে হবে ট্যাবলেট সঙ্গে তাকে জল খাওয়াতে হবে। সত্যি সত্যি যদি ঘটে এমন ঘটনা যে এইসবের পরও তার বমি না কমে, তখন কিন্তু পজিটিভ তাকে নিচে নামাতে হবে। মানে ওই ক্যান্ডিডেট তখন প্রোগ্রামাতা বাইরে। অতীত আমার জীবনে আছে 1-2 ঘটনা এমন, কিন্তু একমাত্র তখন। কিন্তু এটা কত খুব নেগলিজিবল এমন।
কি কি ফুড ধরুন 15,000 এর উপরে উঠে হ্যাঁ, আছে। এটা একটা ব্যাপার দাঁড়াচ্ছে যে খাবারগুলো কি কি? এটা তো আমার কথা বলবো না, সবার কথাই বলতে হবে প্রশ্ন, যে যেটা খেতে ভালো লাগে, যেটা খেতে ভালো লাগে। জাস্ট উদাহরণ হিসেবে বলি, এই জল খাওয়ার জন্যে এটা তো কেউ কি করবে আমার তো মনে হয় না। একেবারে বরফ গলিয়ে যেখানে জল করছি, আমার নিজের কোল্ড ড্রিঙ্কসের খুব নেশা, আচ্ছা ওইখানটা খুব বাজে আইটেম করি, তাতে করে জিপিটি আমার ফুলে যায়, ওই ঠান্ডা জল, হ্যাঁ খানিকটা নুন, পাতিলেবু থাকে। হুম। আমি দেখেছি এটা, আমি না সবাই খেয়ে নিচ্ছে, এখন এটা খেতে ভালো লাগে খাচ্ছি, মুখে রুচি হয়েছে। কাছে গেল। খিচুড়ি আইটেম আছে, অনেকে ছাতু বলেন, ছাতু সকালবেলা খেয়ে। নুডল খেতে পারে, কিন্তু আমাদের গল্প, আমি এই টোটাল টিমটা আমি লক্ষ্য করে দেখছি, এত বছর ধরে অনেক নতুন ছেলে আসছে, আমি একটা খাদ্যাভ্যাস স্টার্ট করেছি, তাতে করে যে ভোরে একদম ভোর থেকে উঠে রুটি ভাত যেমন অল্টিটিউডে থাকো তৈরি করে নিল, এটা আমাদের জন্য নয়, কারণ ওই পোটাটি বলতে ভরপেট না হলে খেয়ে আমি তো খেতে পারবো বলে মনে হয় না, খিচুড়ি বা কিছু একটা খেলাম, রাস্তায় কোথাও একটা লাঞ্চ হবে, সেখানে কিন্তু ডাইরেক্ট ড্রাই ফ্রুট বলতে এই বিস্কুটের সঙ্গে জেলি লাগাতে পারে, আমার ক্ষেত্রে যেটা থাকে মুড়ি চানাচুর, এটা ব্যাপক পরিমাণে নিয়ে যাই, এটা নিতে হবে এমন কোনো কথা নেই, এই সময় ড্রাই ফ্রুট দিয়ে দাও, পৌঁছে যাওয়ার পর মনে হয় না খিচুড়ি আইটেম কেউ সুস্থ মনে খায়, পজিটিভ একটা ডাল ভাত বা রুটি, আমার টিমে একেবারে বরফ গলিয়েও পোটারাও চাই যখন ডাল ভাত ওরা করে, আমার জন্য বিষাক্ত খাওয়াই, আলু ভাতের সঙ্গে চোকা যেটাকে করে শুকনো লঙ্কা তেল দিয়ে মাখিয়ে প্রত্যেক আইটেম তৃপ্তি সহকারে খায়, ওই যে হারিয়ে যাওয়ার গল্পটা ছিল মনিরাগে, সেই মনিরাগে শেষের দিকে কিচ্ছু ছিল না, ডাল নেই, কি প্ল্যান বললাম জানি, কি করবেন সমস্ত বাঙালি একটা খাওয়া, গরম ভাত, কাঁচা সর্ষের তেল, গুঁড়ো হলুদ, একটু করে নুন, খেয়েছি, দুটো রাত্রেই করে খাইয়ে দিয়েছি। আমি বলছি যে একজনকে কর্নফ্লেক্স খেতে হবে, কর্নফ্লেক্স আমরা দুজন কেউ খেতে পারি না, তাহলে আমি তো কর্নফ্লেক্স করবো, আমি না খেতে পেয়ে চলে যাবো, এমন একটা খাদ্যাভ্যাস, ওইখানে কেউ বলে না এই খেতে, পেট ভরে আমি যেটা পারলে খাবো, যেমন আমি বলি আমি মাঝে মাঝে যেটা করি, পোটারা ডাল করে, সেই ডালটাই আমি নিই, ডালের স্যুপ, তার সঙ্গে মুড়ি ফেলে দিয়ে খাই, সেটা নিয়ে এসো। আচ্ছা একটা মাউন্টেন পিক ক্লাইম্বিং আর ট্রেকিং, এই দুটো একটা আলাদা বিষয়, যদিও অনেকে পিকে উঠে আনন্দ পায়, অনেকে নতুন রাস্তা খুঁজে নতুন মানে ভাবে এক্সপ্লোর করে আনন্দ পায়, দুটোকে আপনি ঠিক কিরকম ভাবে দেখেন? প্রশ্ন হচ্ছে দেখুন, আমরা হিমালয়ে যাওয়া, একটা স্টেজ গাড়ি করে পৌঁছবে, পরেরটা পায়ে হেঁটে, তারপরেরটা পায়ে, মানে পরপর আরম্ভ হয়েছে, যেখানে গাড়ি শেষ সেখান থেকে পায়ে হাঁটা যেখান থেকে শেষ, তারপরে ক্লাইম্বিং। এখন প্রচলিত নিয়ম অনুসারে ট্রেকিং এর লোকেরা মিডিল স্ট্যান্ডার্ড, পিক ক্লাইম্বিং এর লোকেরা কিন্তু আরেকটু উঁচু স্ট্যান্ডার্ড। মানে আমি এই প্রশ্নের উত্তর বর্তমান 3-4 বছর পশ্চিমবঙ্গের মাউন্টেন দিয়েই কিন্তু উদাহরণ বলি, উত্তর পেয়ে যাবেন। প্রচলিত পিক ক্লাইম্বিং গুলো যা হয় একেবারে কমন রুট, সাউথ কল্লি এভারেস্ট এজেন্সি, না আমি এভারেস্টে যাচ্ছি না, আমি এভারেস্ট বাদেও আমাদের গাড়োয়াল কমে নিয়ে বারবার যাচ্ছে, আমি আমার গল্প নয়, রেজাল্টের গল্প বলছি, কিন্তু সেই পানপাতি আরো 1-2 বছর আগে থেকে অডিয়েন্স জীবনে হবে না, হয়ে গেল, পানপাতি হয়ে গেল, ট্রেল পাস হবে না, এই গল্পটা জাস্ট আপনারা খেয়াল করুন মাউন্টেনার গুলো কিভাবে নিয়েছে। আজকে বসন্তদা, দেবাশিস, এটার নাম কি জানো, দীপঙ্কররা, টুসি, আমাদের উজ্জ্বল, ফিজিক্যাল এবিলিটি সব থেকে বড় ব্যাপার, অর্থ পারমিট করেছে, বাকিগুলোকে আপনি লিখে দেখুন যে যারা খুব বড় র্যাঙ্কের মাউন্টেনার ছিলেন, ক্লাইম্বার ছিলেন, তারা কিন্তু ক্লাইম্বার ছেড়ে সবাই ট্রেকিংয়ের দিকে এসছে। এবং গত 3 বছরে, এবছরে দেবুদা কি বলছে,
এগুলো তো মাউন্টেন গাইড। এর অতীতে পানপাতিয়ার পর কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু আবার ওই দিক থেকে এলেন। কোথা দিয়ে এলেন না, রতনদা সেখান দিয়েও যায়নি। গন্ধারপঙ্গি সেই জঙ্গল, যে জঙ্গলে শিবটা হারিয়ে গেছিল, নাপলো কোথায় না, ঘুরে ওইখান দিয়ে নয়। উনিও রেকর্ড। ব্যাপারটা কি চেয়েছেন যে অজানা জায়গার যে আকর্ষণ, এটা কিন্তু সম্পূর্ণ আমার মত। আমি কে না ট্রেকিং এর একেবারে আমার কোনো রকম কেতাবি ডিগ্রি নেই, অনুভূতি বলছি যে পিকে ওরা নর্মাল পিক ক্লাইম্ব করতে করতে এতটা টায়ার্ড হয়ে পড়েছে, সেখানে ওই স্বীকৃতির আশাটা খুব কম। তুলনামূলক ওই এফোর্ট তারা দিচ্ছেন। সেই দেওয়ার পর কোথায় আমাদের মানার দিকে, টিবেট বর্ডার দিকে, সরস্বতীগড় টুককে নতুন রাস্তা, তো নতুনত্বের স্বাদ যেটা পিকে পেতে গেলে বেশ কষ্টসাধ্য। আপনি চোখ বন্ধ করলে আপনার কোন কোন পার্টটা ট্রেকিং এর সব থেকে বেশি টানে বলুন তো? সব থেকে বেশি কোনটা আকর্ষণীয় লাগে আপনাকে? যে নতুন কোনো পাশে উঠবো, বা জঙ্গল দিয়ে হেঁটে যাবো, বা গ্রামের মানুষের সঙ্গে, নাকি সব মিলিয়ে? না, এইটাই হচ্ছে কি যে এটা ঠিক বোধ আমার উত্তরটা আর কারো পছন্দ হবে না। আপনার ব্যাপার আমি আমারটাই বলি শুধু। রতনদা পরিষ্কার বলেন যে তখনকে যেবার জিজ্ঞেস করেছি তুমি অডিয়েন্স কলেজে আমাদের কালিন্দী বাস্তবে কি হবে না। এত কালিন্দী তুমি ভাবো না যে যেখানে ঢুকছে একবার যদি ক্লাইমেট বিট্রে করে টিমকে নিয়ে বেরিয়ে আসা যাবে, এবং প্রতি বছরই তাই ঘটছে। দুর্ঘটনাগুলো ঘটছে। এখন বয়স ওইটি সঙ্গে পজিটিভ অ্যাঙ্গেলে আমি যদি দেখি যে আমার বাড়ির সামনে একটা পুকুর আছে, সেই পুকুরের পাড় দিয়ে সারা জীবন ঘুরলে কেউ আমার দিকে দেখবে না। আমি যদি প্ল্যান করে আমার পুকুরের জলের উপরে তলাতে দুটো বাঁশ লাগিয়ে দিই, তাদের উপর দিয়ে হেঁটে যাই, লোকে আমার দিকে দেখবে। আমার বক্তব্য তাই। জাস্ট এই বছর যেটা গিয়েছিলাম হয়নি, সেটা গুগল কন্টুর আমি ব্যক্তিগত দায় স্বীকার করে নিচ্ছি, বোধহয় আমি মার্চ করতে পারিনি। তো এখানেও কিন্তু কিছু নেই তো প্রশ্ন। বড় বাঙ্গাল যাওয়ার হাজারো ট্রিপ পথ আছে। কালিয়ানি, থামসার, টেন্টু আমি যেটা করেছি, এটাকে চয়েস কেন করলাম? কারণ এটা বলছে শিখ বিদ্রোহের পর এইখান থেকে মুসলিমরা পালিয়ে গেছিল, টান্ডির এই অঞ্চল থেকে আসেনি। জাস্ট আমাকে নতুনই হতে হবে, যেখানে কোনো অ্যাপ্রোচ নেই, কষ্ট করে যেতে হবে। অতএব এনি প্লেস, সেই পিকেট আমি পারবো না। ট্রেকিংয়ের কোনো প্লেস যেখানে কম গেছি বা যায়নি, এটাই প্র্যাকটিক্যালি শুরু করি এবং সেটাকে ওভারকাম করার চেষ্টা করি। আমাদের মতো যখন বয়স ছিল, বা ধরুন একদম শুরুর দিকে যখন আপনি ট্রেক শুরু করতেন, তখন কাদের দেখে আপনি ইন্সপায়ার্ড হতেন সব থেকে? এখন আগে তো আমি কাউকে দেখিনি। আচ্ছা, একটু আগে প্রশ্ন বলছিলাম, একটু কথা বলি যে একটুখানি ঘর ছেড়ে আজকের ইন্টারনেটের যুগে সার্চ মারলে রতনদার ফোন নাম্বার বেরিয়ে যাবে, সব বেরিয়ে যাবে। তোমরা একটুখানি সত্যি সত্যি এদের কাছে, কারণ আমি তো ভ্রমণ কি বললাম, ভ্রমণ সঙ্গী, দেন হিমালয়ের সাথী। এই ভ্রমণ সঙ্গী হিমালয়ের সাথী করতে করতে কিন্তু আমি রতনদার সঙ্গে পরিচিত হয়ে গেছি। আর পজিটিভলি নিজেকে আরেকটু অন্য লোকের সঙ্গে কথা বলতে হবে। প্রশ্ন 10খানা আপনার ফেভারিট হিমালয়ান ট্রেক হয়তো আপনি করেন এরকমও, তাও 10খানা যদি জিজ্ঞেস করা হয় কোন কোন জায়গাগুলোর কথা বলবেন আপনি? এখন ঘটনা ঘটছে আমি যে রিজিয়নগুলো গেছি তার বাইরে কিন্তু আমার এমনি আইডিয়া কম। আচ্ছা, ঠিক সেই রিজিয়নেরই কথা। সেই রিজিয়নের মধ্যে একটাকে এই মুহূর্তে মনে আছে, সেইটা কিন্তু ঠিক পেরে ওঠা যাবে না। আমি ওই যে নীলাঙে চোরকাট হয়ে নেমেছিলাম, নীলাঙের আমরা এসটি মাদিক থেকে যদি হয়, আমি নীলাঙে থেকে মুভ করি, ওর পরে নাগা বলে একটি গ্রাম আছে, ওর ডান দিক চাপলে যে হিমবাহগুলো আসে মানার দিক চেপে সরস্বতী কল্টন, এই পোর্শনে কিন্তু আইটিবিপির সঙ্গে আলোচনা করলে ওরা যেতে দেবে, আমার ব্যক্তিগত ধারণা। এই রিজিয়নটা গত 2-3 বছরে একটা দুটো প্রোগ্রাম হয়েছে, কিন্তু টোটালটাই আনএক্সপ্লোর্ড অবস্থায় পড়ে আছে। কারণ যেটা বার হচ্ছে সেটা ঢুকতে দেওয়া হচ্ছে না। কিন্তু এই পারমিশনটা আমি বলি, যদিও আমি বললাম দীপকবাবু দিয়েছিলেন, কিন্তু ইন্ডিয়ান ডিফেন্সের দিল্লি থেকে কিন্তু আমাকে পারমিশন দেওয়া হয়েছিল। তাদের কাছে যদি আমি এই অ্যাপিল করি যে আপনারা একটা লিয়াজ অফিসারকে দিন, আমার টোটাল ক্যামেরা আপনাকে আমি দিয়ে দেবো আফটার প্রোগ্রাম, হ্যাঁ, আপনারা সেন্সাস করে আমাকে প্রোগ্রাম দেখানোর মতন কয়েকটা ছবি দিন, এবং তারা অ্যাকসেপ্ট করেছে। প্রশ্ন এই আছে, এই রিজিয়নটা কিন্তু বেশ খানিকটা আনএক্সপ্লোর্ড আছে।
আর তো ইচ্ছা আছে, এটা বয়স বেড়েছে বলি আমি আর পারবো না, যে জন্যে আমার সক্ষমতাকে ডাউন করে এই জাস্ট এদিক থেকে আরম্ভ করব যে ধৌলাদার গিরিশিলার উপর অনেকগুলি রেগুলার প্রতি বছরের প্রোগ্রাম হয়। লামে এই জাতীয় 2-3টে পার্ক আছে যেগুলো একটু রেয়ার হয়েছে, দেখবো পরের দিকে কি হয়। আপনার যেই সাফল্য নিশ্চয়ই আপনার মানে জেঠিমার কথা আমি নিয়ে আসবো এই জায়গায়, যে জেঠিমা এতটা সাপোর্টিভ ছিল বলে কি আপনার এই সাফল্য? নিশ্চয়ই ভাগাভাগি করে আপনার নিজেরা প্রশ্ন দুটো জায়গায়, যে বাড়িতে এটা যদি তোমাদের মাধ্যমে যায়, অন্তত আফটার ম্যারেজ যারা যাবে তারা যদি এই মনোভাবটা নেই যে মহিলারা যেতে পারবে না, অ্যাবসলিউটলি রং। কারণ বাস্তব জীবনে তারা কঠিন কাজ আরো করি, আমরা নিয়ে যাই না। ট্রেকিংয়ে একটা মাত্র অসুবিধে, দুটো অসুবিধে বলবো, কিন্তু ট্রেকিংয়ে একটাই। কারণ একটা অসুবিধা, আমি একজন মহিলাকে নিয়ে যাবো আনসিকিউর ফিল করি না। আমরা ট্রেকিং মানে একজন নয়, একটা গ্রুপ, আর যেটা পড়ে থাকে বাথরুম ফেসিলিটি। বাকি আপনি বলুন যে একজন সকালে দাঁত পাত মেজে চা পা খেয়ে বেরোলো, যতটা হাঁটতে পারে ততটা হাঁটবে। কে বলেছে একজনকে গৌরীকুণ্ড থেকে কেদার পৌঁছতে ট্রেকিং রুটে একটা ফলস আইটেম, গৌরীকুণ্ড থেকে ওই রামবাড়া পর্যন্ত যাবে পরের দিন, এটা আমাদের ট্রেকিং নিয়ম। তো তা যদি যায়, কেউ মেয়ে না বলবে না। এইবার মেয়েটা যদি রাস্তায় একটা গ্রাম্য মেয়ে এসে লজেন্স চাইলো, একটা প্রাকৃতিক সৌন্দর্য, একটা ডেঞ্জার জায়গা সে ক্রস করে বেরিয়ে গেল, তার প্রচন্ড আগ্রহ হবে যাওয়ার। আমরা তাদেরকে যদি এগিয়ে দিই, আমরা এগিয়ে কেন দেবো তাও বলছি, আমরা কি কিনে দিই? অনেকে আছে গয়না শাড়ি কিনে দিয়ে নিজে ঠেকিয়ে গেল, হবে না? যদি এই স্বীকৃতিটা, তুমি একবার এই টিমকে বলছি রতন স্লাইড শো বা স্লাইড দেখে পরের দিন থেকে কি মেন্টালিটি আসে, স্বীকৃতি, এই স্বীকৃতিটা যদি একজন মহিলা পায়, তো প্রত্যেকে তো স্বীকৃতির জন্য ঘুরবে। তাহলে কম্পালসারি আমরা ডিপ্রাইভ করছি আমাদের লাইফ পার্টনার। আচ্ছা, লেখালেখি নিয়ে বলি, আপনি আপনার নিঃশব্দ হিমালয় রয়েছে, আর কি লেখার প্ল্যান আছে? আমি ব্যাপারটা ঠিক অসীম নিঃশব্দ হিমালয় ওইভাবে বই লেখা নাই। আমি প্রোগ্রামে যাই, সব প্রোগ্রামেরই লিডার, কোয়ার্টার মাস্টার, হ্যান ত্যান সবই। সেক্ষেত্রে প্রোগ্রাম যখন চলে, আমার ওয়েস্টবেঙ্গের একটা ছোট্ট থাকে, এমার্জেন্সি কিছু নাম, ফোন নাম্বার, নদীর নাম সন্ধে গিয়ে লিখিনি, বাকি একটা ফুটনোট ওটা নিজেই লেখে। তো আমার যা লেখা কিন্তু ওই বই লেখা নয়। পরবর্তীকালে ডকুমেন্ট রাখার জন্য লিখতাম। এটাকে বলা হয়নি যে বই আকারে বেরোনোর আগে আমার নিজের যে ক্লাব অন্বেষণ বা পথযাত্রায় ওদের ওই হাতে লেখা কিছু পত্রিকা বেরিয়েছে, তাতে আমি মানে লেখা আমি প্রথম থেকেই ডেলি ডায়েরিটা লিখি, সেটাই করেছি। কারণ অসীম নিঃশব্দ হিমালয়ের বেশ কিছু পুরনো প্রোগ্রামকে লেখা দেখবে কিচ্ছু নেই, যেটা ওদের জার্নালে ছাপিয়েছে সেটাই এখানে দাঁড়িয়েছে। ওই আকুরের বড় লেখক আমি ঠিক না। প্রশ্ন উত্তরাখণ্ড ডিজাস্টার যেটা হলো এখন রিসেন্টলি, এরপরে কি আপনার কাছে কোনো খবর আছে কি কোন কোন ট্রেক রুটগুলো নষ্ট হয়ে গেছে বা এরকম কিছু? না, আমি তো জাস্ট কয়েকদিন আগেই একটা দুবার খবর আমার এজেন্সি মানে উত্তরকাশীর যে ওকে ফোন করেছিলাম, ও তো বলছে যে আফটার উত্তরকাশী গাড়ি চলাচল এখন সেভাবে শুরু হয়নি। অ্যাট দ্য সেম টাইম গতকালই ধুমদারকান্দির জন্য একজনকে ফাইনাল করলাম, সেটা ওই রিজিয়নের সাগরির যে রামলালকে দিয়ে, সে বলে যাবে, পীতম্বর আটকালো। পীতম্বর বলছে গ্রামের মধ্যে ভাঙা। আমার ধারণা অন্তত একটা বছর একটু চেপে যাওয়া দরকার। ট্রেকিং ফটোগ্রাফি সেটা নিয়ে কি বলবেন আপনি? কিভাবে আজকের দিনে যে ক্যামেরা বেরিয়েছে, যে টেকনোলজি এগিয়েছে, শুধু দৃষ্টিভঙ্গিটা ক্লিয়ার করতে হবে যে কে কি মোটিভে ফটো তুলছে। আমি এতদিন প্রোগ্রাম করছি, এই প্রোগ্রামের মধ্যে দেবসা গত বছর ছিল, তিলক পাল বলে একটি ছিল, প্রথম দিনেই যেদিন ফটোগ্রাফি করেছি, আমাদের সেই শিবনাথবাবুর ট্রেনিংয়ের থেকেও তাদের দৃষ্টিভঙ্গিটা তফাৎ। আর আমি ছবি দেখাতে গিয়ে দেখেছি যে আমি যে লজিকে করি সেই লজিকটা হচ্ছে রুট কাভারেজ, যে জন্য কোনোদিন আমি ফটোগ্রাফিতে প্রাইজ পাইনি। এখন এবার ডকুমেন্টেশন আমি কি করবো তার উপর নির্ভর করবে। আমি ক্যামেরাটা সেদিকে করবো। আজকের টেকনোলজিতে আত্ম ঘোরানো টোরানোর কাজ তেমন কিছু নেই। বায়োলজি টিচার
তো জুলজি, বটানি এগুলো ট্রেকিংয়ে কতটা আপনাকে হেল্প করে? ব্যাপার ঘটলো পুরো আমি কিন্তু এটা হবি, আমি অনেকটাই বায়োলজি জুলজি থেকে এই জিওগ্রাফির দিকে ঝুঁকে পড়েছি। ব্যক্তিগত স্কুলের দিকে আমার যখন প্রফেশনাল ক্লাস থেকে থাকে, যেমন 5ও আছে, 11-12 আছে। 11-12 মানে আমার স্কুলে 250 করে ছেলে, যেখানে মাইক্রোফোন নিয়ে পড়াতে হয়। আমার প্রফেশনাল ক্লাস থাকে, আমার কোনো মাইক্রোফোন লাগেনি প্রশ্ন। এখন পজিটিভ তারা এটার প্রতি আকর্ষণ হয়। তাহলে এটা গেল একটা ঘটনা যে জিওগ্রাফি থেকে আমি হবির জন্য, এই বায়োলজি থেকে হবির জন্য জিওগ্রাফি। তবে সাবজেক্টের লেখ হওয়ার জন্যে যেটা ঘটে সেটা এমনি অন্যদেরও হয়। অন্যদের হয় কেমন, যে একটা পাখি তো আনকমন তো পাওয়া মুশকিল, কমন পাখিগুলো কি কি খাচ্ছে, তাদের খাদ্যাভ্যাস কি, এগুলো সাবজেক্টের লোক আছে বলে কিঞ্চিত অ্যাট্রাকশন করে। কিন্তু সেটার থেকে বেশি মনে হয়েছে আমি খানিকটা এই হবিতে বায়োলজি থেকে ওদিকে শুনে গেছি। কোনোদিন এক্সপিডিশন করার পরে এসে স্টুডেন্টদের সঙ্গে নিশ্চয় শেয়ার করেন? ওদের খুব জানা রেগুলারলি হয় প্রশ্ন। এবং এখন তো এই কম্পিউটারের যুগে আমার এই তো মুভি অনেকেই কপি করবো, তারা স্যার দিয়ে দিন আমি কপি করে দেবো। তারা তো কেদারনাথ জিনিসটা নিয়ে আমি যে গল্প বলেছি সমস্ত নেট তাই বলছি। কেদারনাথের ওই জায়গাটা তৈরি হয়েছিল কিছু গ্লেসিয়ারের ডেব্রিস দিয়ে। আজকের সেম জলের তোড়ে সেই ডেব্রিস এসে কিন্তু এরা পুরো হাঁ করে শুনে ছাত্র যে এই ম্যাপ করলাম। আমি তো দেখেছি এখানে কয়েকটা যে নালা বানানো হয়েছে, তাদের জলের স্রোতে ঢেউ বেড়েছে। এখন আজকালকার দিনের ছেলে তারা তো অ্যাডভেঞ্চারটা তো ভালোবাসবেই প্রশ্ন, তাদেরকে তুলে ধরার ব্যাপারটা আমাদের থাকে। তো আপনার ইয়ং জেনারেশনকে কিভাবে দেখছেন এখন ট্রেকে? এই জায়গায় তো আমি কেন সবাই আমরা ফেলি টোটাল, আমরা এত বলেও কিন্তু কি অ্যাডভাইস দেবেন আপনি? ইয়াং জেনারেশন প্রথমে দোষারোপ যে আমাদের সমাজ ব্যবস্থা, তাদেরকে পড়াশোনায় জীবনের স্ট্যান্ড এই দিকটা তো বেশি এই করার চক্করে গিয়ে থেকে কিছু ছেলে খারাপ পথে চলে যায়। তারা মনেই করছে না যে এটাতে একটা আকর্ষণ হলে ভালো লাগবে। তখনই মাঝে মাঝে বোঝে যখনই পেপারে কারো কারো নাম থাকে। তো আমাদের আর 5টা যেমন গেম আছে, প্রথমত ইয়াং জেনারেশনকে তো সেই গেমের দিকে অ্যাট্রাকশন করতে হবে এই বলে। কারণ আমাকে যে কবছর ওই পানপাতিয়ার পর কয়েকটা অনুষ্ঠানে গিয়েছিলাম, এখনো বললে সবাই বোধ এই বলবে যে তোমরা এক কাজ করো না, দেখবে তো যে কাজ করতে করতে একদিন স্বীকৃতি পাবে। তো সেই কাজটা কি করবে, বাড়ির একটা ছেলে আর 5 জনের সঙ্গে মিশবে কি করে জানবে না। পজিটিভ র্যাঙ্কে এটা যদি ছাত্রর বাবারা কেউ শুনে, তাদের পক্ষে আইডিয়া হওয়া উচিত যে আমি আমার ছেলেকে এই নেচার স্টাডি রকলাইমিং কোর্সে পজিটিভ অ্যাঙ্গেলে ভর্তি করব। আমার স্কুল গ্রামে কেউ যেতে চায় না। আমার এক কলিগ বলছে তার মেয়ে বাগবাজারে পড়ে শারদাতে, জানো তোমরা ওর স্কুল থেকে রকলাইমে নিয়ে গেছে, সেখানে এই করেছে। তো আমি বলি একদম পজিটিভ অ্যাঙ্গেলে ইংলিশ মিডিয়ামে ভর্তি করব, বড় স্কুলে তেমনি একটা ভালো জায়গা থেকে অন্তত বছরে একবার করে 4-5 বছর 6 বছর এই কোর্সগুলো করুক। সে কি শিখবে, একসঙ্গে কি করে থাকতে হবে, এবং বিপদে পড়লে কিভাবে একজন আরেকজনকে একদমই পজিটিভ। কারণ আমি আমার জীবনে বলি এই রক ক্লাইম্বিংয়ের শিক্ষা কিন্তু 1 নম্বর 2 নম্বর 3 নম্বর প্রোগ্রামে রূপকুণ্ড প্রোগ্রাম। রূপকুণ্ড প্রোগ্রাম আমি দেখি আমারই পাড়ার এখানে যে পেপার দেয় পুরো গ্রুপরা, বড় লোক খুব আছে, তারা রূপকুণ্ড দিয়েছে। আমরা রান্না করছি খাচ্ছি, হঠাৎ দেখি রাত্রিবেলায় সব থেকে পয়সাওয়ালা বুড়ো লোকটা ভাষণ মারছে। আমি কি কেস হলো? বলছে না আমাদের তো এই নিয়ম, এ রান্না করবে ও ধোবে। আগে এই যে ডিভিশন অফ লেবার, এই শিক্ষাটাও কিন্তু ক্যাপিটাল লাইফে আসবে প্রশ্ন। এবং অবশ্যম্ভাবে ছাত্রকে ভালো টিউশনি ভালো জায়গায় পড়ানোর সঙ্গে সঙ্গে যদি এইখানে পাঠায়, মানুষ হিসাবে অনেকটা এই মানুষটা যখন হবে, এই মানসিকতার ট্রেনিং কিন্তু মনে হয় তারা নেচার স্টাডি প্রক্লেম করছিল জীবনে অনেক কঠিন, এটাকেও সব করে। কারণ আমরা ভালো করে দেখি না
যে যে চাকরির স্থলে যাচ্ছে, বড় জায়গায় যাচ্ছে, আমাদের আজকে জিওগ্রাফি রিটায়ারমেন্ট করলেন কি সুদীপ্তা সেনগুপ্ত, সে তো রক ক্লাইম্বিং করলো, অ্যান্টার্কটিকায় গিয়েছিল। প্রত্যেকেই প্রশ্ন, যে কোনো বড় জেনে এগোনোর জন্য তাদেরকে ওইখানে কোর্স করতে যেত, কারণ এখানে তো লাইফ একটা মানসিক একটা ওই ক্যাট, ব্ল্যাক ক্যাট উমুক, এদের প্রত্যেকে ওটাই করতে হচ্ছে। আপনার নেক্সট প্ল্যানিং কি আছে? গত বছর একটা যাওয়া হয়নি, কমপ্লিট হয়নি। এটার পর তো আমি একটা জিনিস বলছিলাম যে আমার বেশিরভাগ প্রোগ্রাম স্পিতি বেসিক, স্পিতি কিংবা ফলে বয়স বেড়েছে, এই ধাক্কায় যেগুলো আনটাস্ট আছে অল্প হাইট সেগুলোকে কভার করে অ্যাটলিস্ট অন্ত স্পিতির একটা মূল্যবান তথ্য কিছু তুলে দিতে পারি। আচ্ছা, কারণ ওই চেষ্টার একটা আছি। আমার একদিনে যা প্রোগ্রাম আছে সবগুলোকে কলকাতা থেকে হয়, কিন্তু কলকাতা থেকে হলে কেউ পড়বে না ইংলিশ ভার্সন। আমি চেষ্টা করছি দিল্লির একটা পাবলিকেশন থেকে হয়তো এটাকে পাবলিশ করা যাতে সবার কাছে পৌঁছে, কারণ অন্তত 8-9 প্রোগ্রাম এসছে আর কম। আর লাস্ট মানে শেষ প্রশ্ন, সেটা হচ্ছে যে ট্রেকিং মাউন্টেনিয়ারিং এ বাঙালিকে আপনি ঠিক কেমন দেখেন, বা আগে বাঙালি কিভাবে ছিলেন, এখন মানে বাঙালিরা কতটা এগিয়ে দিকে ভারতবর্ষে? এই ব্যাপারটা যেটা দাঁড়িয়েছে, বাইরে বেরোলেই বাঙালি খুব বেশি ভ্রমণপ্রিয় বাঙালি, কিন্তু এই বাঙালিদের মধ্যে টাফনেসটা গত বছর 5 বাদ দিলে আগে ছিল খুবই কম। বছর 5 সম্ভবত 5 বছর কি 7 বছর একটা ভালো উন্মাদনা এসছে, সেখানে একেবারে ধূলিসাৎ হয়ে গেছে আগে সেই পারা না পারা যাওয়ার। আমি তো এখনো কল্পনা করতে পারিনি যে অডিয়েন্স কল, ট্রেল পাস আছে, লং স্টাফ করার গল্প, লং স্টাফ গল্প এবারই পড়েছিলাম, হলো না, দেবুরা তো ক্রস করে চলে এলো। ন্যাচারালি বাঙালি গত 5-7 বছরের মধ্যে ট্রেকিংয়ের দিকে কেন অনেকটা এগিয়েই আছে, অতীতে অনেকটা পিছিয়ে ছিল। কারণ এই পিক ক্লাইম্ব মানে 8000 মিটারের উপরের পিক এবং এই ট্রেকিং এভরিথিং ফ্রম বেঙ্গল, বেঙ্গলের বাইরে এই জায়গা নেই। আপনি কতদিন অবধি মানে শেষ হয়েও মানে ইচ্ছে করছে যেন সারা রাত প্রশ্ন করে যাই, কিন্তু যা গ্যাপ সময় নেব না। আর কতদিন ট্রেক করবেন বলুন তো? আমি এইটা বলা মুশকিল, জেঠিমাকেও নেই। হ্যাঁ, মানে কতদিন আপনারা ইচ্ছে, কতদিন আছে? ইচ্ছেটা আমি বলি, সেটা একটা গল্প। আমার রূপকুণ্ডুর যে আদর্শ ছিল লেখক, কি যেন নাম, ভদ্রলোকের নাম বীরেন সরকার। এখন আমরা শতপথ করে ফিরছি, সেইখানে আমি দেখছি বন্ধ করতো নাকি, হ্যাঁ বন্ধ করে। তো ফিরছি দেখি না বীরেন সরকার হাঁটতে পারছেন না, উনি জসিমঠে ঘোরাঘুরি করছেন। এখন যদি ফ্যামিলি পারমিট করে, বডি পারমিট করে, ট্রেকিং তো নিশ্চয়ই বলছি বয়স বাড়ছে, রেঞ্জ কমাচ্ছি, ওই জন্য জায়গায় যাও, গিয়ে বুঝতে পারবো আর কি করবো। পাহাড় মানে ছাড়া কম খরচ, সব থেকে বড় কম লো কস্ট। আমার তো লাইফে বুঝতে গেলে চলবে। আমি বীরেনবাবুকে দেখেছি, জসিমঠে খুব ভালো লেগেছে, প্রশ্ন ঠিকই তো আছে, নাই বা আমি ক্লাইম্বিং করলাম, কয়েকদিন কাটিয়ে যাবো। জেঠিমা কি বলবেন? কিছু বলার নেই। মানে প্রতি বছরই মনে হয় যা কষ্ট আর যাবো না, পরের বছর আবার মনে হয় আবার চলে আবার যাই, এটাই মনে হয়। এত কষ্ট গত বছরে আমরা ওই এতে গেলাম না, লিংটি ভ্যালি, ওই রুসু ভ্যালিতে গিয়ে মনে হয়েছিল যে কোথায় এলাম, যেন স্বর্গের কাছেই চলে এসেছি, এত ভালো লেগেছিল। তারপর এত কষ্ট হয়েছে বলে আর যাবো না, আবার এবছর চলে গেলাম।